সুপ্রিয় দর্শক, শুরু হচ্ছে সিনোরা আমি এখন কি করব। আর আজকে আমরা যে বিষয় নিয়ে কথা শুরু করব সেটা হচ্ছে ট্রমা, মানসিক ট্রমা। আমরা ট্রমা শারীরিক ট্রমা হতে পারে, বাট আমরা মানসিক ট্রমা নিয়েই কথা বলি, যেহেতু আমাদের এটা মানসিক স্বাস্থ্যের উপরে অনুষ্ঠান। সেজন্য মানসিক ট্রমার কথা ট্রমা নিয়েই আজকে আলোচনা করব। তো সেখানেই বলা হচ্ছে যে সন্তানরা যখন ছোটোবেলাতে বাবা মার সম্পর্কের টানাপোড়েন দেখে, তখন তাদের ভীষণ একটা ট্রমা হয়। তারা ছোটোবেলা থেকে একটা ট্রমার ভেতর দিয়ে মানসিক ট্রমা অনুভব করতে করতে বড় হয়। এবং সেটা যখন সে অনুভব করতে করতে বড় হয়, দেখে কারণ বাবা মাকে সে ভালোবাসছে এরকম দুটো মানুষ হিসেবে দেখতে পেলে ওর খুব আরাম লাগে, ভিতরে ওর খুব কমফোর্টেবল লাগে। কিন্তু যখন দেখছে যে তারা ভালোবাসার সম্পর্কে খুবই টানাপোড়েন, তারা ঠিক মতো নিজেদের সাথে অ্যাডজাস্ট করতে পারছেন না, এটি দেখে যখন সন্তানটি ছোটোবেলাতে, কারণ আমাদের ছোটোবেলাতেই তো আমাদের ব্যক্তিত্ব গঠনের খুব প্রাইম পিরিয়ড বলা হয়, ওই সময় আমাদের মোটামুটি ব্যক্তিত্ব গঠনের একটা ফাউন্ডেশন হয়ে যায়। তো ওই সময়টাতে যখন সে ট্রমাটা দেখছে, সে ভীষণভাবে ইম্প্যাক্টেড হয়, এফেক্টেড হয়। এবং সেটা তার পরবর্তীতে ভালোবাসার সম্পর্কে যে সে যখন ঢোকে, তখন সেটি একটি প্রভাব ফেলার কথা এবং প্রভাব ফেলে থাকে সাধারণত। তো আমি ছোট করে জাস্ট চার ধরনের ঘটনার কথা বলবো, যে কী ধরনের ঘটনার ভেতর দিয়ে সন্তানরা যেতে পারে। সন্তানরা যখন পরবর্তী জীবনে তারা বিট্রেয়াল ফেস করে, তাদের ভালোবাসার জীবনে যদি বিট্রে হয়, সে যদি বিট্রেইড হয়, তখন সে একদমই ভেঙে পড়ে। যদি সে অ্যাবান্ডেন্ড হয়, যদি মনে হয় যে তার ভালোবাসার মানুষটি তাকে ছেড়ে চলে যেতে পারে বা ছেড়ে চলে গেছে, সে ভীষণভাবে ইম্প্যাক্টেড হয় এটা দ্বারা। সে যদি রিজেকশনের শিকার হয়, ভালোবাসার মানুষটি, তার যে সন্তান যখন বড় হচ্ছে, আমি তার কথা বলছি, তাকে যখন তার মনের মানুষটি বা যার সঙ্গে সে সম্পর্কিত হয়েছে, সে যখন রিজেক্ট করে, তাকে একেবারে বাদ দেওয়ার চেষ্টা করে, তখন সে ভীষণভাবে ইম্প্যাক্ট হয়। আরেকটা হচ্ছে হিউমিলিয়েশন, তাকে যখন ছোট করা হয়, কোনো কিছুতে তাকে একদমই নগণ্য বোধ করানো হয়, তাকে সে কিছু না এরকম যখন একটা ধারণা সে পাচ্ছে বা একটা ভাইব সে পাচ্ছে তার ভালোবাসার মানুষটির কাছ থেকে, তখন সে ভীষণভাবে একটা ঝামেলার মধ্যে পড়ে যায় এবং তার সম্পর্ক তখন একটা অনেক বেশি টানাপোড়েনে পড়ে এবং সে জানে না এটা থেকে সে কী করে উত্তরণ ঘটাবে। সেই জন্য বাবা মার সম্পর্কের জায়গাটা আমরা বরাবর বলে এসেছি, ভীষণ ভীষণ ইম্পর্ট্যান্ট। তা আমাদের অতিথিরা নিশ্চয়ই এর উপরে আরও আলোকপাত করবেন। আমি পরিচয় করিয়ে দিচ্ছি তাদের সাথে। একজন হচ্ছেন অধ্যাপক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আজিজুল ইসলাম, উনি হচ্ছেন মনোরোগ বিশেষজ্ঞ এবং একই সাথে উনি US বাংলা মেডিকেল কলেজের উনি একজন অধ্যক্ষ হিসেবে কাজ করছেন। আর রয়েছে তানজিলা হক। তানজিলা তো আমার ডাইরেক্ট স্টুডেন্ট, একটু আগে আমরা স্টুডেন্ট টিচার রিলেশনশিপ নিয়ে কথা বলছিলাম। তো ও কাজ করছে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে, ও একজন সামাজিক কাউন্সিলর হিসেবে কাজ করছে, সাইকোসোশ্যাল কাউন্সিলর হিসেবে কাজ করছে। তোমাকেও স্বাগত অনুষ্ঠানে, দুজনকেই স্বাগত। তো কে আগে বলবে? তোমরা ঠিক করো। স্যার শুরু করতে পারেন। ঠিক আছে ম্যাডাম, ধন্যবাদ ম্যাডাম। আজকের সাবজেক্টটা তো খুব সুন্দর সাবজেক্ট এবং খুব ইম্পর্টেন্ট, বিকজ আপনি অলরেডি বলেছেন যে আমরা যখন বড় হই আর বা যে বাচ্চারা যে বড় হয়, তারা তো বাবা মার প্রভাবটা অবশ্যই তাদের উপর পড়ে। এবং আমরা দেখি যে এটা এরকম কথা আছে যে দেখ দেখ কর্ম শিখ শিখ ধর্ম, অথবা যা দেখি সেভাবেই তো বড় হই। ন্যাচারালি যখন বাবা মার সম্পর্কের মধ্যে একটু ট্রমা থাকে বা সম্পর্কের মধ্যে যখন টানা হেঁচড়া থাকে, টানাপোড়েন থাকে, কনফ্লিক্ট থাকে, তখন স্বাভাবিক মতো সেটা বাচ্চাকে এফেক্ট করেই এবং সেই করার ফলে যেটা হয়, ভবিষ্যতে তার যে সম্পর্কটা যখন গড়ে ওঠে সেখানের মধ্যে সেটা প্রভাব পড়ে। কারণ আমরা সবাই জানি যে আমরা যেটা শিখি বা যেটা দেখি সেটা মনের মধ্যে প্রথিত থাকে, গাঁথা থাকে। তো এই যে গাঁথা থাকে বা প্রথিত থাকে, এটা ন্যাচারালি পরবর্তীতে প্রকাশ পায়, রিফ্লেক্ট হয়। তো অনেকগুলি ক্ষেত্রে এটা হয়, যেমন আপনি কয়েকটা পয়েন্ট অলরেডি বলেছেন। তার বাইরে আমি বলতে পারি যে অ্যাটাচমেন্টটা যে হয়, এই অ্যাটাচমেন্টের মধ্যে কিন্তু আলগা আলগা ভাব থাকে, একটা অ্যাংশাস অ্যাটাচমেন্ট, রাইট। বিকজ সে তো দেখে আসছে যে তার বাবা মার অ্যাটাচমেন্টটা ভালো ছিল না, সে সবসময় এটা নিয়ে অ্যাপ্রিহেন্ডেড থাকে, ভয়ে থাকে যে এই বোধহয় অ্যাটাচমেন্টের ক্ষতি হয়ে যাবে, কি জানি অ্যাটাচমেন্টটা হয়তো ধরে রাখতে পারবো না, অ্যাটাচমেন্টটা ঠিক মতো চলবে না, এরকম একটা বিষয় থাকে।
আরেকটা খুব ইম্পর্টেন্ট জিনিস হয় আর কি, ট্রাস্টের ইস্যুটা খুব এখানে চলে আসে। যখন দেখে বাবা মা কনফ্লিক্ট যখন দেখেছে সে, বা সেখানে মিসট্রাস্টের বিষয়টা দেখেছে, সেখানে গালাগালি মারামারি দেখেছে, তখন তারও ক্ষণে ক্ষণে ট্রাস্টের ইস্যুটা আসে। এগুলি সব লার্নিং, শিখে শিখে দেখে দেখে এগুলি করছে। সো তখন কিন্তু তার সাথে তার যে পার্টনারের স্বভাবতই তার কিন্তু লেগে থাকে সবসময়। যেখানে ট্রাস্টের ইস্যুটা যখন আসে তখন কিন্তু কেউ এটা অ্যাকসেপ্ট করতে চায় না, পার্টনার হয়তো সেটা সঠিকভাবে অ্যাকসেপ্ট করে না। এটার জন্য কিন্তু আরেকটা প্রবলেম হয়। আরেকটা নিজের ক্ষেত্রে কিন্তু স্টিমের প্রবলেম হয়। স্টিমের ঠিক বাংলাটা আমি আত্মমর্যাদা যে বোধটা, সেইখানেও কিন্তু তার প্রবলেম হয়। আর সে একটু হীনমন্যতায় ভোগে সবসময়, আন্ডার এস্টিমেট, নিজের এস্টিমেটটা কমে যায়, লো স্টিম হয়ে যায়। এটা কিন্তু আরেকটা, যখন লো স্টিম হয় তখন কিন্তু কম্পেয়ার করা শুরু করে তার পার্টনারের সাথে, এবং পার্টনারের সাথে কম্পেয়ার করলে কনফ্লিক্টটা কিন্তু পার্টনারের সাথে হয়েই যাচ্ছে। আর আপনি কয়েকটা পয়েন্ট বলছেন, তার বাইরে আরও কিছু আছে, যেমন আন্ডারস্ট্যান্ডিংগুলি কিন্তু ভেঙে ভেঙে যায়। অর্থাৎ আমি বলতে চাচ্ছি যে পুরো জিনিসটাই যেটা শিখে আসছিল বা যেটা দেখে আসছিল, তার জন্যই তার এই সম্পর্কের উপরে প্রভাব পড়ে, এবং ইন লং রান দেখা যায় যে তাদের সম্পর্কটা টিকে না, ভালো থাকে না, এই সম্পর্কটা কনফ্লিকচুয়াল হয়ে যায়। বাট উল্টাটাও কিন্তু হতে পারে, 180 ডিগ্রি উল্টাও হতে পারে, যদি সে ওইখান থেকে লার্নিংটা অন্যভাবে নিতে পারে। বাট এটা খুব কমই হয় যে সে একেবারে স্ট্যান্ড হলো যে না, আমি তো লাইফটা এরকম দেখে আসছি, বাবা মার ঝগড়াটা দেখে আসছি, আই হ্যাভ টু স্ট্যান্ড এগেনস্ট ইট, আমাকে এইভাবে দাঁড়াতে হবে, এইভাবে শিখতে হবে, এইভাবে করতে হবে। বাট সেটা হয়তো পার্সেন্টেজ কম, কারণ শিক্ষাটা তো দেখে দেখে হয়, সেজন্য হয়তো পরবর্তীতে আর টিকে থাকে না। তো এই সম্পর্কটা খুব টানাপোড়েনের মধ্যে দিয়ে যায় আর কি, এটুকুই আপাতত বলি। ধন্যবাদ ম্যাম, ধন্যবাদ। ফোন আছে, সরি তানজিলা, কোনো সমস্যা নেই, একটু ফোনটা নিয়ে আসি, কারণ আমাদের বিরতি হয়ে যায় তো তাড়াতাড়ি, আমরা একটু ফোনটা নিয়ে আসি। হ্যালো। হ্যালো, হ্যাঁ শুনছি আমরা সবাই। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ ওয়ালাইকুম সালাম, আমরা সবাই শুনছি। হ্যাঁ ম্যাডাম, আমার মানে সমস্যা কি, ওই আজকে অনেকদিন ধরে মানে ঘুম নাই, মানে ঘুম হয় না, রাত্রে সারাদিন ভালো থাকি, রাত্রে শুইলে মানে পায়ের কানের গোড়ার থেকে পা গুলা ব্যথা করে। আচ্ছা। বাম পা বেশি ব্যথা করে, একটু ঘুমাইতে পারি না। আর আপনার ওই মানসিক মানে একটু সমস্যা বলতে, আর ওরা বা বাচ্চা কাচ্চা যদি বাসায় থাকে তো একটু ভালো লাগে, ওরা যদি খালি ঘরে রাখি যায় আমাকে, তখন মানে ভয় লাগে, অস্থিরতা লাগে, মানে প্রেশার উঠে যায়, তখন মানে অবস্থা অনেক খারাপ হয়ে যায়। এটা কেন হয়? ভয়টা কিসের, মানে কিসের ভয়টা কাজ করছে ভেতরে? হ্যাঁ, কিসের ভয় মনে হয়, যে কি নিয়ে ভয় পাচ্ছে? ভয় কেন ভয় আসে আমি জানি না, এটা গা কাঁপতে থাকে, মানে বলতে পারি না কিসের জন্য এটা হয়। বয়সটা কত এখন? হ্যাঁ, বয়সটা কত? আমার বয়স 40। 40। ছেলেবেলাটা, শৈশবটা কেমন কেটেছে? হ্যাঁ, শৈশবটা কেমন ছিল? মা বাবার, আজকে আমরা শৈশব নিয়ে কথা বলছিলাম শুরুতে, শৈশবটা কেমন কেটেছে? আমার আম্মা ছিল ডায়াবেটিসের রোগী। টেলিভিশনের ভলিউমটা শূন্য করে কথা বলতে হবে, যে ভলিউমটা একদম কমিয়ে দিতে হবে। হ্যাঁ, মানে ওই আমার আম্মা ডায়াবেটিসের রোগী ছিল, শ্বাসকষ্ট ছিল। মার শ্বাসকষ্ট ছিল? হ্যাঁ, মার শ্বাসকষ্ট হতো ছোটবেলায়, ওটা দেখতে হয়েছে যে মার শ্বাসকষ্ট হচ্ছে? হ্যাঁ হ্যাঁ, মার শ্বাসকষ্ট ছিল। ডায়াবেটিসের শ্বাসকষ্ট মানে হাঁপানি টাইপের কিছু কি ছিল? হ্যাঁ হ্যাঁ, হাঁপানি ছিল। আচ্ছা আচ্ছা। তো একদম ছোটবেলা থেকেই মাকে ওরকম অসুবিধায় দেখতে হয়েছে, মা অসুবিধায় আছেন দেখতে হয়েছে? হ্যাঁ হ্যাঁ, দেখতে পেলাম। আচ্ছা আচ্ছা। তো মা কি যত্ন করতে পারতেন? কয় ভাই বোন? আমরা 2 ভাই 2 বোন। আচ্ছা। তো কত কত নাম্বার সন্তান তুমি? আমি 3 নাম্বার সন্তান। আচ্ছা। 2 ভাই বড়, মেয়ের ভিতরে আমি বড়, আমার ছোট এক বোন আছে। 2 ভাই বড় আর তারপরে 2 বোন, তাই তো? জি। হ্যাঁ হ্যাঁ। তো মা কি যত্ন করতে পারতেন সন্তানদেরকে ঠিক মতো?
হ্যাঁ হ্যাঁ ওনার যে শ্বাসকষ্ট হতো এটাতে ওনার অসুবিধা হতো না, যত্ন মানে অসুবিধা হতো, হাঁটতে পারতো না। আচ্ছা, ওই সেটাই বলছি যে উনি কি সন্তানের ঠিক মতো যত্ন করতে পেরেছেন কিনা, নিজেই তো অসুস্থ ছিলেন, সেই জন্য বলছি। আমার আম্মা তো মারা গেছে, আমার আম্মা নাই এখন। আমার না ছেলে না মেয়ে না, আমি বলছি যে ছোটবেলাতে মা মাকে কেমন দেখেছি সেটা জানতে চাচ্ছি। আরেকটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে মা বাবার সম্পর্কটা কেমন ছিল? মা বাবার সম্পর্ক ভালো ছিল। টানা হতো না, মানে মনোমালিন্য হতো না তাদের? না না, কখনো হয় না এরকম? এরকম স্বামী স্ত্রী পৃথিবীতে একটা হয়তো, আছে। কিন্তু ভালো হয়ে যেত আবার। আচ্ছা, ওইটাই জিজ্ঞেস করছি, কি হতো? হ্যাঁ। মনোমালিন্য হলে কি হতো? রাগারাগি করতো, মানে একটু করলে আবার ভালো হয়ে যেত। সেটা তো ভালোটা তো পরে, রাগারাগি করে কে উত্তেজিত হতো বেশি, বাবা না মা? ওই মা হয়তো বেশিরভাগ। মা উত্তেজিত হয়ে যেতেন? হ্যাঁ। তখন বাবা বিরক্ত হতেন না? বাবা চুপচাপ থাকতো বেশিরভাগ। আচ্ছা, মাই রেগে যেতেন বেশি? হ্যাঁ। আচ্ছা, তো মার যে একটা অসুস্থতা ছিল সেটার জন্য উত্তেজিত হলে অসুবিধা হতো না? অসুবিধা হতো বলতেন না, শ্বাসকষ্ট বাইরে যেত। বেড়ে যেত, হ্যাঁ। সেই অবস্থায় মাকে দেখতে হয়েছে যে মা কষ্ট পাচ্ছে, তাই তো? হ্যাঁ। ওকে, আর এখন যেটা হচ্ছে যে ডাক্তার কি বলছেন, শরীরে ডাক্তার কি দেখানো হয়েছে যে পায়ে যে ব্যথা, ঘুম হচ্ছে না, শরীরের কোনো ডাক্তারকে কনসাল্ট করা হয়েছে? শারীরিক চিকিৎসা যারা করেন তার সেরকম কোন হ্যাঁ, ডাক্তার? ডাক্তার দেখাইছি, কিছুতে কিছু হচ্ছে। কি বলছেন ডাক্তার, এটা কেন হচ্ছে? বাংলাদেশ মেডিকেলে দেখাইছি, না না, ডাক্তার কি বলছেন যে কেন এটা হচ্ছে? ডাক্তার মানে অনেক পরীক্ষা নিরীক্ষা করছে, কোনো মানে রোগ ধরতে পারতেছে না, রক্তের পয়েন্টটা কম। কোনো রোগ ধরতে পারছে না? না। আচ্ছা, ঠিক আছে। তাহলে প্রশ্নটা তো কিভাবে আমি একটু সুস্থ হব, এটাই প্রশ্ন। একটু আমার অতিথির কাছে যাচ্ছি, কোনো প্রশ্ন থাকতে পারে। তানজিলা, একটু যদি প্রশ্ন করো আগে, তারপর ডাক্তার সাহেবের কাছে আসবো। আমার যেটা প্রশ্ন ছিল, আপনাদের বিবাহিত জীবন কতদিনের? আমাদের বিয়ে 24 বছর। 24 বছর। এই যে বলছেন আপনি ঘুম হচ্ছে না, পায়ে ব্যথা, অস্থিরতা, ভয়, এটা কতদিন ধরে হচ্ছে? এটা মানে হয়েছে মানে 5-6 বছরের বেশি হয়েছে। 5-6 বছর ধরে ক্রমাগত হয়ে যাচ্ছে, অনবরত এরকম ঘুম হয় না, অস্থিরতা, এগুলো কি হয়েই যাচ্ছে 5-6 বছর ধরে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আপনার ছেলের বয়স কত? আমার মেয়ের বয়স 20, ছেলের বয়স 16। কি করছে তারা? মেয়ে আছে আর কি, ওই বিয়ে হয়ে গেছে, ছেলে পড়াশোনা করে। আপনার স্বামী কি করেন? আমার স্বামী ব্যবসায়ী। তার মানে বাসায় আপনি একলাই থাকছেন এরকম বেশিরভাগ সময়টা? হ্যাঁ হ্যাঁ। এই যে 5-6 বছর ধরে অসুবিধাটার কথা বলছেন, 5-6 বছর আগে কেমন ছিলেন? 5-6 বছর আগেও মানে এত ছিলাম না, এখন হোয়াইট বাইরে গেছে, হোয়াইট আপনার 80-র উপরে। আচ্ছা, তারপরে যায় আবার ওই যে মেশিন ব্যবহার করতেছি। কি মেশিন? সিপার মেশিন ব্যবহার করতেছি। আচ্ছা, তার মানে 5-6 বছর আগে আপনি ভালো ছিলেন, হ্যাঁ, খুব একটা অসুবিধা ছিল না, যে অসুবিধাগুলোর কথা এখন বলছেন। বসে বসে জুড়ি তো, মানে ঘুমাইতে পারি না, ওই কারণে মেশিনটা ব্যবহার করতেছি। আচ্ছা, বুঝতে পেরেছি, ধন্যবাদ। আপনার প্রশ্ন? জি ম্যাডাম, আমি একটু দুই একটা প্রশ্ন করি। আপনি তো সিপেপ মেশিন ব্যবহার করছেন, তাহলে তো আপনার একটা ডায়াগনোসিস হয়েছে বোধহয়। স্লিপ অ্যাপনিয়া বলেছে ডাক্তার সাহেব? হ্যাঁ। আর এই যে পয়েন্ট কম বলছেন, কি ভিটামিন ডি না ক্যালসিয়াম, কোনটা কম? ভিটামিন ডি এর অভাব বলছে। ভিটামিন ডি এর অভাব বলেছে। আপনার ওজনও বেশি বলছেন, তাই না? অনেক ওজন। 80 কেজি। আপনার হাইট কত হবে? লম্বা কত আপনি? 5 ফুট 2 ইঞ্চি। 5 ফুট 2 ইঞ্চি। আর এই যে ঘুমের অসুবিধাটা হয়, শুধু কি আপনার একা থাকলেই সেটা অসুবিধা হচ্ছে নাকি? একা থাকলে অসুবিধা হয়, ভয় লাগে, মানে অস্থিরতা লাগে। কিন্তু বাসায় অন্যরা থাকলে হয় না সেটা?
না না ওইটাও হয় না। তখন হয় না? না এমনিতে পায়ে কি কামড়ায়, পা কামড়ায় বা পায়ে এরকম এরকম? এমন ব্যথা করে সহ্য হইতেছে না আমার। আজকে 15 দিন ধরে পা গুলা ব্যথা করে। না না, আপনি যখন ওই যে পায়ে কামড়ায় তখন হাঁটলে উঠলে পা নাড়াইলে কি ভালো লাগে তখন? হাঁটলে একটু ভালো লাগে। ভালো লাগে, জি বুঝতে পেরেছি, থ্যাংক ইউ। হাজবেন্ড কি পাশে বসে আছেন? হ্যাঁ হ্যাঁ উনি কি কিছু বলবেন? আমাদের সময় তো হ্যাঁ একটু বলবো। উনি কিছু অ্যাড করতে পারেন আমাদের, যাতে আমাদের ডাক্তারদের উনি একটু কথা বলতে চাইতেছে আপনাদের জি সাথে। জি বলেন। হ্যাঁ হ্যাঁ প্লিজ। আসসালামু আলাইকুম। জি জি ওয়ালাইকুম সালাম। বলেন প্লিজ। হ্যাঁ ম্যাডাম ভালো আছেন? হ্যাঁ ভালো আছি, থ্যাংক ইউ। একটু শুনি আপনার কাছ থেকে, একটু শুনি। জি ম্যাডাম, আসলে ম্যাডাম আজকে তো 4-5 বছর ধরে ব্যথা ট্যাথা এগুলো বাড়ি গেছে। যখন যে সমস্যাটা দেখা যায় ওই বিষয়ে ডাক্তার দেখাইতেছি, আমি আমার চেষ্টা আমি করে যেতেছি আর কি। এখন সর্বশেষ মেডিসিনের বাংলাদেশ মেডিকেলে একদম সিট যে তিনি আছেন তারেক আলম স্যার, ওনাকে দেখাইতেছি। আচ্ছা, আমার মনে হয় নাম মেনশন না করলে ভালো হয়। হ্যাঁ ঠিক আছে। এরপরে ধরেন এই এখন পায়ের যে ব্যথাটা, পায়ের ব্যথার জন্য ম্যাডাম ইবনে সিনা অর্থোপেডিক দেখাইছি, কিন্তু উনিও ধরেন ডিএমডি বা এমনি বিভিন্ন টেস্ট করাইছে, সবগুলোই মোটামুটি আলহামদুলিল্লাহ নর্মালি আসে। কিন্তু এখন ব্যথা এত যাইতেছে না। আর ব্যথার ওষুধ ধরেন একটু পাওয়ারে ব্যথার ওষুধ দিলে 1 দিন বা 2 দিন খেলে শরীরে পানি চলে আসে, ওইদিকেও ব্যথার ওষুধ খাওয়ানো যেতেছে না। এখন সব মিলে এখন কি করবো মানে আর বিশেষ করে রাতে মানুষ যখন ঘুমাইলে মানুষের ব্যথা ছাড়ে, আর উনি যখন বিছানাতে 5-7 মিনিট বা 10 মিনিট শুলে ব্যথা উঠে থাকে। আচ্ছা, ওনার ওজনটা যে এত বেশি, এটা নিয়ে কোনো চেষ্টা হয়েছিল? ওজনের জন্য পুষ্টি বিশেষজ্ঞ কয়েকবার দেখাইছে, কিন্তু ওগুলো আসলে ফলো আপ করতে পারে না। ওনার কি থাইরয়েডের কোনো অসুবিধা আছে? থাইরয়েড নরমাল। থাইরয়েড এই আমার জানা মতে 5-7 বছর হইতে না হলো 20-30 বার আমি থাইরয়েড টেস্ট করা হচ্ছে, সবগুলো প্রতিবারই ইনশাআল্লাহ নরমালি আছে। জি জি। কিন্তু ওজনটা কি মানে ইদানিং বেড়েছে নাকি আগে থেকে ওজন বেশি ছিল? 5-7 বছর হইতে আস্তে আস্তে বাড়তেছে আর কি, একসাথে হঠাৎ করে বাড়ে নাই, আস্তে আস্তে বাড়তেছে। আর এখন মেইন সমস্যা হলো যে উনি হাঁটতে পারে না। মানে সব ডাক্তারে সর্বশেষে অ্যাডভাইস করে যে হাঁটার জন্য, ব্যায়াম করার জন্য, কিন্তু খাওয়া আসলে হয়তো নিয়ন্ত্রিত কোনো খাবার নাই, কিন্তু ওইরকম বেশি খায় যে তাও না। একটা আছে যে মানে এখন এটা খাইছে, কতক্ষণ পরে ওইটা খাইতেছে, এই ধরনের কোনো ইয়ে নেই। কিন্তু হয়তো ডাক্তার যে হিসাবে সাজেস্ট করে ওই হিসাবে হয়তো খাইতে পারে না, চলতে পারে না, কারণ ওগুলো তো অনেক সময় আসলে নিজেরা তৈরি করার একটা ব্যাপার স্যাপার থাকে। হ্যাঁ হ্যাঁ, এই আর কি। না কিন্তু ওজনটা একটু বেশি তো। কি ব্যথার জন্য কখনো স্টেরয়েড খেয়েছেন উনি? স্টেরয়েড নামে কোনো ওষুধ খেয়েছে ব্যথার জন্য? না না, স্টেরয়েড নামে কোনো ওষুধ খায় নাই। প্রেডনিসোলন বা এই জাতীয়? প্রেডনিসোলন গ্রুপে এগুলো খাইছে না? তার কি ছেড়ে দেব? অনেক অনেক ধন্যবাদ ফোন করার জন্য। মানে আমরা তো মানসিক বিষয় নিয়ে কথা বলছি, এখানে কিন্তু মনের কষ্টটাও আছে, বোঝা যাচ্ছে, মনটাও ভালো রাখার দরকার আছে। তো আমরা আলোচনা করছি, আমাদের আলোচনা শুনলে ভালো হয় পরে। আমরা কি বিরতিতে যাব না? তানজিলা একটু বলতে পারবে? হ্যাঁ একটু সময় আছে। কত মিনিট? হ্যাঁ, আমার যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে যে ওনার তো 5-6 বছর ধরে এই সমস্যাটা হচ্ছে। 5-6 বছর আগে কোনো ধরনের কোনো এমন ঘটনা জীবনে ঘটেছে কিনা যে ঘটনাটার কারণে উনি আপসেট হয়েছেন বা ওনার ভয়টা তৈরি হয়েছে? কিছু শারীরিক সমস্যার তো আছে, যেই ইস্যুগুলো আছে, যেটা ওজনের একটা অসুবিধা আছে, পায়ের একটা অসুবিধা আছে, সেগুলো শারীরিক একটা ব্যাপার। অনেক সময় যেটা হয় যে একটু একটু করে আমাদের কোনো একটা বিষয় নিয়ে অস্থিরতা, কোনো একটা বিষয় নিয়ে অস্বস্তি, কোনো একটা বিষয় নিয়ে মন খারাপ, যেটাকে আমরা হয়তো সাধারণ জীবনে খুব একটা গুরুত্ব দেই না, সেগুলোই কিন্তু পরবর্তীতে দেখা যায় শরীরের বিভিন্নভাবে প্রভাবিত হয় বা ওটা প্রভাব ফেলে। যেহেতু ওনারা বলছেন যে এমন কোনো শারীরিক সমস্যা পাচ্ছেন না, টেস্টগুলো করিও, পরীক্ষা নিরীক্ষা করিও,
সেই বিষয়টা একটা হতে পারে ওনার পরিবারের লোকজন ওনাকে যতটুকু কোথাও একটু ঘুরতে নিয়ে যাওয়া বা ওনার সাথে একটু সময় দেওয়া, যেহেতু উনি বলেন যে বাসায় আশেপাশে মানুষ থাকলে ওনার ভালো লাগে, সেই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ যে কতটা সময় উনি কার সাথে থাকলে ওনার মনটা ভালো লাগছে বা ব্যথাটা একটু কম বোধ করছেন। অনেক সময় সেগুলোও কিন্তু এই শারীরিক অসুবিধাগুলোকে কমাতে সাহায্য করে। একটা প্রশ্ন আমরা করিনি, মেয়েটার বিয়ে হয়ে গেছে, মেয়েটা আসা যাওয়া করে কিনা আমরা জানি না। অনেক সময় মেয়েরা একটু মায়ের খেয়াল বেশি করে, তো তো সেই জন্য ভাবছিলাম যে এটা প্রশ্নটা করা হয়নি আর কি, একটু জানতে পারলে ভালো হতো। হ্যাঁ, আপনি একটু অ্যাড করবেন নাকি? সময় আছে? করতে পারি। হ্যাঁ, যেটা আমরা কিন্তু বেশ কিছু জিনিস পেয়ে গিয়েছি। আমি তো ডাক্তার, সেই হিসাবে একটু কথা বলি আপনাকে। আমার মনে হয় যে এক নাম্বার যে অসুবিধাটা সেটা হলো যে ভিটামিন ডিটা কিন্তু কারেক্ট করতে হবে, কারণ এটা একটা কিন্তু কারণ হতে পারে। সো এটা একটা ইম্পর্টেন্ট জিনিস। ওজনটা কিন্তু কমাতে হবে, সেটা যেভাবে হোক। এটা আমার মনে হয় একটু আগে যে ব্যথার জন্য স্টেরয়েড খেয়েছেন সেটাও ওজন বাড়ানোর একটা কারণ কি না সেটা একটু দেখার বিষয় আছে। আরেকটা জিনিস কিন্তু ডায়াগনোসিস হয়েছে, আপনারা বলছেন স্লিপ অ্যাপনিয়া সিনড্রোম। তো এইটাও কিন্তু ঘুমের একটি ব্যাঘাত করার জন্য খুব উৎকৃষ্ট একটি বিষয়। আরেকটা হলো যে এই মেশিন ব্যবহার করলে অনেক সময় দেখা গেল যে কমফোর্ট ফিল করেন না। আর পায়ে যে কামড়ায় সেটা কিন্তু রেস্টলেস লেগ সিনড্রোম বলে আরেকটা অসুবিধা আছে, সেটা কিনে সেটা দেখতে হবে। বাট ওভারঅল আমি যেটা আপনাদেরকে বলবো, ঘুমের স্বাস্থ্যবিধি আছে, স্লিপ হাইজিন, সেটা মানতে হবে, সেটা ফলো করার চেষ্টা করতে হবে। আমি যদি একদমই কয়েকটা পয়েন্ট বলে ফেলি তাহলে হলো ঘুমের স্বাস্থ্যবিধির এক নাম্বার হলো যে প্রতিদিন একই টাইমে ঘুমাতে যাবেন, একই টাইমে উঠবেন সকালে। সেকেন্ডলি কোনো রকমই দিনে কিন্তু ঘুমানো যাবে না। দিনে যদি আপনি এই যে বলেন রাতে ঘুমায় না, তখন দিনে যদি ঝিমান এরকম করে তাহলে কিন্তু ঘুম চলে যাবে। অতএব এই জিনিসটা অ্যাভয়েড করতেই হবে। নাম্বার 3 হলো যে হাঁটার কথাটা বলছিলাম, আমরা পরিশ্রম কথাটা বলছিলাম, বিকালে সন্ধ্যায় সেটা করে এসে সন্ধ্যায় একটু কুসুম গরম পানিতে গোসল করে ফেলতে হবে। বেশি করে খেয়ে বা কম করে খেয়ে ঘুমাবেন না, মাঝামাঝি খাবার খেতে হবে। খুব বেশি পানি খেয়ে ঘুমানো যাবে না, তাহলে কিন্তু অসুবিধা। সন্ধ্যার পরে চা, কফি, কোল্ড ড্রিঙ্কস এই সমস্ত খাওয়া যাবে না। আর একটা খুব ইম্পর্টেন্ট হলো মোবাইল দেখতে দেখতে, টিভি দেখতে দেখতে ঘুমাতে যদি যাই তাহলে কিন্তু আর ঘুম আসবে না। সুতরাং এই জিনিসগুলি কিন্তু আপনাকে মানতে হবে। আর একটা জিনিস হলো, যদি ঘুমে শুয়ে ছটপট করেন ঘুম আসবে কিনা, আগের থেকে অ্যাপ্রিহেন্ড করেন, তাহলে কিন্তু ঘুমটা হবে না। অতএব ঠিক আছে, যতটুকু হয় ততটুকুই অ্যাকসেপ্ট করতে হবে, আর মোবাইল দেখাটা বাদ দিতে হবে। এইগুলি কিছু মেনে চলেন তাহলে হয়তো ঘুমটা আপনার একটা রুটিনের মধ্যে চলে আসবে। ধন্যবাদ আপনাদের। পাটা যে কামড়াচ্ছে, এটা রেস্টলেস লেগ সিনড্রোমের কথা বলছি, সেটার সেটার একটা চিকিৎসা আছে, রাইট, সেটার কিন্তু চিকিৎসা আছে। আমি জানি না রেস্টলেস লেগ সিনড্রোম ডায়াগনোসিস হয়েছে কিনা, স্লিপ অ্যাপনিয়া তো ডায়াগনোসিস হয়েছে, বাট ওইটার একটা পসিবিলিটি আছে। ওকে, আমরা তাহলে আমাদের এখন বিরতি থেকে ঘুরে আসছি। তাহলে সুপ্রিয় দর্শক, আমাদের বরাবরের মতো বিরতিতে যেতে হচ্ছে প্রতিবারের মতো। আমরা ফিরে আসব একটু পরে, 10 মিনিট পরে। সুপ্রিয় দর্শক, আমরা ফিরে এলাম সিনোর আমি এখন কি করব অনুষ্ঠানে। আর আমাদের বিরতি চলছিল এতক্ষণ। বিরতির আগে একজন দর্শক বন্ধু কল করেছিলেন, আমরা তার কথাগুলো শুনেছি এবং আমাদের দুজন অতিথি কিছু কিছু বলার সুযোগ পেয়েছে। আর আমাদের আজকের বিষয়টি হচ্ছে যে আমরা মা বাবার যদি সম্পর্কে টানাপোড়েন দেখে সন্তানরা বড় হয়, সে যে ট্রমাটাইজড হয়, সেটা তার পরবর্তীতে বিবাহিত জীবনে কী ধরনের প্রভাব ফেলতে পারে। তো আমাদের একজন অতিথি কিচ্ছু বলার সুযোগ পায়নি, আমি একটু তার কাছে যাচ্ছি। তানজিলা। ধন্যবাদ ম্যাম। আজকের এই যে সম্পর্কে টানাপোড়েনের ফলে, বাবা মায়ের সম্পর্কের ফলে টানাপোড়েনের ফলে যে সন্তানের মানসিক ট্রমা, এটা কিন্তু আমরা খুব পাই। বাবা মায়ের সম্পর্কটা কেমন ছিল সেটা কিন্তু তাদের উপরে প্রভাব ফেলে। সবচেয়ে বড় কথা, একজন সন্তান হিসাবে আমার কাছে কিন্তু সম্পর্ক কেমন হবে এটার প্রথম উদাহরণ আমার বাবা মায়ের সম্পর্ক দিয়েই হয়। আমার কাছে তারা পরিচিত বাবা মা হিসাবে, কিন্তু ওনাদের মধ্যে সম্পর্কের যে টানাপোড়েনটা হচ্ছে সেটা কিন্তু কাপল হিসাবে হচ্ছে, দম্পতি হিসাবে হচ্ছে। সুতরাং ওটাই কিন্তু আমার মাথার ভিতরে রয়ে যাচ্ছে যে সম্পর্ক বুঝি এমনই হয়, এবং সেটা যে শুধুমাত্র ঝগড়া, মনোমালিন্য সেরকম কিন্তু না। ওনাদের সম্পর্কের যে বৈশিষ্ট্যগুলো সেগুলোও কিন্তু আমি আমার অভ্যেসের মধ্যে বা চারিত্রিক বৈশিষ্ট্যের মধ্যে কোথাও না কোথাও গেঁথে ফেলি। যেমন আমরা শুনতে পাই যে বাবা মা আমি কখনো আমার পার্টনারকে নিয়ে বেড়াতে যাইনি বা কখনো ওভাবে খাওয়া হয়ে ওঠেনি,
বা কখনো কোথাও সময় কাটায়নি। খুঁজলে দেখা যায় যে হয়তো কোনো একজন পার্টনার বলছেন যে এটার এমন কি ব্যাপার, আমার বাবা মাও তো এভাবে করেই জীবন পার করেছেন, ওনাদের মধ্যে কি অসুবিধা ছিল? অসুবিধা তো ছিল না। ওই হিসাবেই কিন্তু আসলে ওনার সম্পর্কের প্রতি ধারণা এবং সম্পর্কের প্রতি বিশ্বাস এবং সম্পর্কের প্রতি যে ধরনেরই ওনার চিন্তা ভাবনা হয়ে থাকুক, সবগুলোরই কিন্তু ভিতটা তৈরি হয়ে যাচ্ছে। মিসট্রাস্ট তো আছেই, সেটা একটা যে অবিশ্বাস, একটা যে আমি কাকে বিশ্বাস করব কাকে বিশ্বাস করব না, আদৌ কি ঠিক নাকি আমার কাছ থেকে কিছু লুকোচ্ছে, সেই বিষয়গুলো তো আছে। যেটা সবচেয়ে বেশি আমার কাছে গুরুত্বপূর্ণ মনে হয়, ঝগড়া তো আর একদিনে হয় না বা হঠাৎ করে হয় না, এই প্রতিদিনকার যে বৈশিষ্ট্যগুলো, প্রতিদিনকার জীবনযাপনগুলো, এটাই কিন্তু একদিন সম্পর্কে অনেক বড় একটা বিশেষত্ব মানে বিষয় হয়ে দাঁড়ায়। সুতরাং বাবা মায়ের সম্পর্কে মনোমালিন্য এবং তাদের সম্পর্কের গুণগত বৈশিষ্ট্যটা কীরকম, কোয়ালিটিটা কীরকম, সেটাই কিন্তু সন্তানকে কনশাসলি এবং আনকনশাসলি তার অবচেতন মনে এবং সে যতটুকু কনশাসনেসে আছে সব কিছুর উপরেই কিন্তু প্রভাবটা ফেলছে। সুতরাং এটা সব দিক থেকে খুবই গুরুত্বপূর্ণ। এবং এটা শুধু যে দাম্পত্য জীবনে বা পার্টনার জীবনে ট্রমা নিয়ে কিছু বলো। হ্যাঁ, ট্রমার জায়গাটা হচ্ছে একটা অনেক বড় ধাক্কার বিষয়। বাবা মা আমাদের কাছে খুব সেফ কিন্তু একটা জায়গা, তারাই কিন্তু আমাদের কাছে সবচেয়ে ভরসার কথা, সেফ হওয়ার কথা এবং সবচেয়ে ভরসার জায়গা। ওনাদের কাছে আমি ব্যথা পেলে দৌড়ে যাব, কষ্ট পেলে যাব, ওনারা আমাকে আগলে রাখবেন, ওনারা আমাকে ভরসা দিবেন। তারাই যদি নিজেদের মধ্যে ঝগড়া করতে থাকেন এবং তারাই যদি ওই ঝগড়ার মধ্যে কখনো আমাকে টেনে নিচ্ছেন বা ওই ঝগড়াটার প্রভাবে আমার উপরে কখনো তারা রাগ প্রকাশ করছেন বা আমাকে কখনো কোনো কথা যেটা আমাকে খুব কষ্ট দিচ্ছে, নেতিবাচক কথা আমাকে বলে ফেলছেন, এগুলো তো আমার মানসিক অবস্থার উপরেই প্রভাব ফেলছে। কখনো আমি ভাবতে শুরু করি বাবা মা বুঝি আমার জন্যই ঝগড়া করেন, বা কখনো আমি ভাবি যে আমি সব অসুবিধার কারণ, যার কারণে ঝগড়া করছে, বা আমি হয়তো ভালো বাচ্চা না। পরবর্তীতে এই ধারণাগুলো নিয়েই কিন্তু ব্যক্তি হিসাবে আমি বড় হচ্ছি এবং আমার প্রত্যেকটা সম্পর্কের মধ্যেই কিন্তু সেটার প্রতিফলনটা ঘটছে। শুধুমাত্র যে রোম্যান্টিক রিলেশনশিপ সেটা না, বন্ধুত্বের মধ্যেও ঘটছে। অনেক সময় দেখা যায় আমি অফিসে বা কর্মক্ষেত্রে আমি ঠিকমতো কাজ করতে পারছি না। আজকে টপিকটা হচ্ছে তাদের জীবনে যখন একজন মানুষকে আমার ভালো লাগছে হয়তো আমি তাকে বলতে পারছি না, বা ভালো লাগছে ভয়ে বলতে পারছি না, নয় বিশ্বাস করতে পারছি না। যদি আমাকে ছেড়ে চলে যায়, আমাকে যদি পছন্দ না করে, আমার তো এই কোয়ালিটিটা নেই, যদি আরেকজন ভালো কাউকে পেলে চলে যায় আমাকে ছেড়ে, বা আমার কাছ থেকে যদি কিছু লুকায়, কিছু লুকোচ্ছে না তো, তখন বারবার দেখা যায় আমরা ফোন চেক করছি বা বারবার জিজ্ঞেস করছি। এটা কিন্তু আরেকজন ব্যক্তিকেও কিন্তু কষ্ট দিচ্ছে। সেই ব্যক্তিও হতে পারে তার বাবা মায়ের কাছ থেকে কোনো একটা ট্রমা নিয়ে এসছে, তার হয়তো বাবা মায়ের সম্পর্কের মধ্যে উনি কোনো ধরনের টানাপোড়েন দেখেছেন, সেটা আবার ওনাকে প্রভাবিত করছে। তো দুই টানাপোড়েন দেখা ব্যক্তি যখন নিজেদের সম্পর্কে আসছে, সেটা কিন্তু আরো বেড়েই যাচ্ছে দিন শেষে। আমরা একটা ফোন নিয়ে আসি। থ্যাংক ইউ। অবশ্যই। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি ফোন দিয়েছিলাম। হ্যালো, হ্যাঁ ঠিক আছে, শুনছি। আমি ফোন দিয়েছিলাম, আমি দীর্ঘদিন আমি একটু টেনশনে ভুগতেছি। আর টেনশনে ভুগতেছি আমি সবসময় মানে পিছনে একটা কথা বললে ওইটা নিয়েই সবসময় ভিতরে কাজ করে, আর ওইটা যখন কাজ করে তখন অন্য কাজ করতে ভালো লাগে না। আর কোনো দুশ্চিন্তা আসলে তখন এই মাথার মধ্যে ওইটা নিয়েই খুব পেন আসে, হঠাৎ করে পেন আসে, মাথা ধরে, ভালো লাগে না, অস্থিরতা লাগে, মুখ শুকায় যায়। হ্যাঁ, তারপরে গিয়ে মনে করেন এই মানে হাবি জাবি মানে ভিতরে আসে। কোন একটা অ্যাক্সিডেন্ট হলো বা ওইটা দেখলে নিজের কাছে ভয় লাগে বা কি হচ্ছে এরকম ধরনের আর কি। বয়সটা কত এখন? আমার বয়স হচ্ছে 45। পরিবারে কে কে আছেন? পরিবারে আছে আমার ওয়াইফ, 2 ছেলে 1 মেয়ে, আর আমার বাবা মা। আমি আবার আমার বাবা মা ছোট থেকে আমাকে কষ্ট করে পারছে। মার প্রতি খুব, বাপ মার প্রতি খুব আমি দুর্বলতা। আচ্ছা। বা তারা যদি আমাকে কিছু বলে, ওনাদের কাজগুলা করার জন্য চেষ্টা করি, মানে যেটা যখন বলে করার চেষ্টা করি, কিন্তু তারা আমার কথাটা বুঝতে চায় না।
কিরকম একটু উদাহরণ দিলে ভালো হয়। উদাহরণ হচ্ছে যে ধরেন আমি ইনকাম করি 5 টাকা, তো আমি ওনাদের বলতেছি যে এই 5 টাকার মধ্যে আমাদের যৌথ পরিবারটা চালাইতে হবে। মানে একা সংসারে 5 জন, এই 5 জনকে সংসার চালাইতে আমার উপরে ডিপেন্ড করে। তো আমি ওনাদের বুঝাই যে আমার আজকে 2 টাকা ইনকাম আছে, আমি 10 টাকা খরচ করতে পারবো। তারপরে দেখা গেল অসুখ বসুখ যেটি হয় মানে সবকিছু আমার করতে হয়। যখনই কোনো দুর্বলতা, যেমন আমার ওয়াইফের সবসময় 100-200 মতো থাকে সবসময় আপনার এই কি বলে প্রেশার গুলো, উনিও আমার মানে আমার হয়ে উনি কাজ করে যে তুমি তোমার কাজগুলো করো, তখন ওনাকে আমি দেই। তো ওনার হার্টের বা আমার বা আমি কোনো অ্যাক্সিডেন্ট শুনলে বা খারাপ কথা শুনলেই মানে শরীর দুর্বল হয়ে যায়, শরীর ঘামে, অস্থিরতা ভাব, মুখ শুকায় যায়, মানে কথা বলতে পারি না, আর মানে হাত পায়ে যায় এরকম। কতদিন ধরে সমস্যাটা হচ্ছে? এইটা প্রায় 4-5 বছর। কিছু কি ঘটেছিল তখন? ভয় পাবার মতো কিছু ঘটেছিল কি? ভয় পাবার মতন এরকম না, ছোটবেলা অনেক আগে বাবা মা যখন আমার বয়স ছিল 5 বছর, তখন আমি একটা গ্রাম অঞ্চলের মার সাথে গ্রামে গিয়েছিলাম। তখন ওই ধানের ক্ষেত আছে, ওই ক্ষেত দিয়ে আইল দিয়ে যখন আসি তখন একটা মানে সামনে সাপ পড়ে, ওইটা দেখে একটা ভয়। কিন্তু ওই ধরনের সিরিয়াস ওই রকম না। ধরেন একটা গ্যাঞ্জাম হচ্ছে বা গ্যাঞ্জামটা শোনার পরে নিজের কাছে খারাপ লাগতেছে বা কি হয়ে যাচ্ছে বা ওই লোকটা কি করতেছে বা খারাপ করতেছে, মানে অন্যজনের দেখলে নিজের মানে মাথার সেন্টিমেন্টাল ভালো থাকে না, অস্থিরতা চলে আসে, এই চলে যায় জীবনটা চলে যাচ্ছে, এই মরে যাচ্ছে, এরকম আর মানে একটা ভয় তাড়া করছে কি সব সময়? ভয় তাড়া করতেছে, মানে অস্থিরতা কাজ করে। আচ্ছা, আর যখন একটা চিন্তা মাথায় ঢোকে ওটা বের করা যায় না? এটা বের করা যায় না, মানে ওইটা নিয়েই থাকি সব সময়। আচ্ছা, আর পরিবারে সন্তান কয়জন? আমার দুজন আছে সন্তান। মেয়ে হচ্ছে বিয়ে দিয়ে দিয়েছি। আচ্ছা, এক মেয়ে 2 ছেলে। আচ্ছা, মেয়ের পরে 2 ছেলে, মানে ছেলে আছে বড়, আর বাবা মাও আছেন সাথে? জি জি জি, একসাথে, এক যৌথ ফ্যামিলি। তো একটু কি টানাটানি হয়? মাস শেষে একটু টানাটানি করতে হয়? মাস শেষে টানাটানি করতে হয় না, মানে যেমন আমি একটা বিশ্বাস, যেমন মানুষের একটা বিশ্বাস থাকে, আমার প্রতি তাদের বিশ্বাসটা কম। মানে এরা মনে করে যখন আমি ওনাদের নিজে কষ্ট থাকি ওনাদের কষ্ট দেই না। ধরেন খাওয়া দাওয়া পড়া কোনো দিক দিয়েই কোনো কষ্ট নাই। আমি চিন্তা করি কেউ আমি খারাপ থাকি তারা ভালো থাকুক, কিন্তু তারপরও তাদের বুঝাইতে পারতেছি না যে আমার কাছে নাই, কিন্তু বুঝতে চায় না। তারা মনে করে আমার কাছে আছে, থাকতে আমি দেই না। ওকে, তারা বলতে মা বাবা এবং স্ত্রী 3 জন না সন্তান? বাবা মা 2 জনেই, ধরেন আরো মানে ভাই বোন আছে, সবাই মনে করে আমার কাছে অনেকই আছে। আসলে বিষয়টা এরকম না। যেমন খেয়ে যদি থাকে চেষ্টা করি বোন ভাই সবাইকে দেওয়ার জন্য, যখনই তাদের দেই তখন তারা মনে করে আমার কাছে অনেক কিছু আছে, মানে ভালো করার জন্য চেষ্টা করি। ধরেন একজন না খেয়ে রয়েছে, বোন ঠিক আছে তুমি এটা চলো, ভাই বলতেছে ঠিক আছে তুমি চলো, মা তোমার এটা দরকার আছে চলো, বাবা তোমার দরকার এটা চলো, কিন্তু সবাইকে দিয়ে মানে চেষ্টা করি দিয়ে রাখার জন্য। কিন্তু তারপরে তারা মনে করতেছে আমার কাছে অনেক আছে, আসলে আমার কাছে কিছুই নেই। আচ্ছা, মানে তারা কি ইনকাম সম্পর্কে ধারণা নেই তাদের ইনকাম সম্বন্ধে ধারণা নেই। তারা মনে করে আমার, কিন্তু আমার বেসিক্যালি যে ব্যবসা সেই ব্যবসা অনুযায়ী আমার ওইরকম ইনকাম সোর্স না। আচ্ছা, সেটা তারা বুঝতে পারছে না, তাই তো? জি জি জি। আচ্ছা, একটু চাপ, ওখান থেকে একটু চাপ আসছে আর কি। ওইখান থেকে একটা চাপ আছে, আর একটা হচ্ছে মানে নিজেরই কেমন যেন, মানে কোনো একটা লোক মারা গেছে বা কোনো লোক একটা লোক কেউকে মারছে, এরকম ভিতরে একটা ভয় কাজ করে, বা কি উতাসা বা কি দেশ বা কি অবস্থা, মানে ভাই উতাসে থাকতে হয়, সবসময় টেনশন ভোগ করি, ভিতরে টেনশনটাই বেশি করি। আচ্ছা, কোনো ডাক্তার কি দেখানো হয়েছে? এই ব্যাপারে আমি কোনো ডাক্তার সাথে আলাপ করি নাই, এমনি আমার প্রেশারও এরকম নাই। আচ্ছা, মানে ডাক্তার বলতে আমরা বলছি যে মানসিক রোগের যারা চিকিৎসা করেন সেরকম ডাক্তার, বা আমরা যারা কাউন্সিলিং করছি বা সাইকোথেরাপি করছি, এরকম কারোর সঙ্গে আলোচনা হয়নি তো? আজকে এরকম কারোর সাথে আলোচনা। ওকে,
বুঝতে পারছি। তাহলে প্রশ্নটা কি এটাই যে কিভাবে অস্থিরতাটা দূর করব? অস্থিরতাটা দূর হবে। আর মুখে মনে করেন যখন কথাবার্তা বলি বা একটু উত্তেজিত হইলে তখন মুখ শুকায় যায়, মানে এই চলে যাচ্ছে, এই মরে যাচ্ছে, এরকম অবস্থা। আচ্ছা, উত্তেজিত হলে মানে একটু রাগও কাজ করে মাঝে মাঝে? মানে একটু রাগও কাজ করে। আচ্ছা, আবার রাগ কাজ হয়ে গেলে আবার পরে ঠান্ডা হয়ে গেলে সব ঠিক হয়ে যায়। কিন্তু রাগ যখন হয় তখন অনেক রাগ হয়? হ্যাঁ, রাগ হইলে অনেক রাগ হয়। জি। তখন কি একটু গায়ে হাত উঠে যায় কারো? না, হায়াততে কোনো ইয়ে নেই, কিন্তু মাথাটা অনেক টাইমে মানে ইয়ে করে না, কাজ করে না। আচ্ছা, ব্রেইনটা মনে হয় স্টপ হয়ে গেছে এরকম লাগে? হ্যাঁ, স্টপ হয়ে গেছে। ধরেন অনেক টাইমে এই আপনি আমাকে বলতেছেন, প্রশ্ন করলেন কয়েকটা, মানে কিছু মনে আছে, অনেকটা মনেই নেই। ঠিক আছে, অসুবিধা নেই। কোনো প্রশ্ন থাকলে করো। তানজিলা করবে প্রশ্ন? জি, প্রশ্ন আছে কোনো? একটা প্রশ্ন আমি একটু জানতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে উনি বললেন না যে একটা কোনো চিন্তা করতে থাকলে সেটা নিয়েই চিন্তা করতে থাকি, কি ধরনের চিন্তা, সেটা কি চিন্তা করি আমি? সেটা হচ্ছে চিন্তাটা হচ্ছে এরকম, ধরেন আমি অনেক টাইমে বা সংসারে পারিবারিক ছেলে মেয়ে সবাইকে চাই ভালো রাখার জন্য, কিন্তু তাদের একটা জিনিস বুঝাইতে পারি না, যেটা হচ্ছে যে আমি ধরো আমি 2 টাকা পাচ্ছি, আজকে এইটা খাবো বা এইভাবে চলতে হবে, এইভাবে করলে ভালো হবে বা সংসারের জন্য ভালো হবে, কিন্তু সবাই ধরেন আমাকে মনে করে আমার কাছে অনেক কিছু আছে, থাকতে আমি দেই না। আসলে বিষয়টা এরকম না। হাতে যখন টাকা থাকে তখন বাজার ভরে, ব্যাগ ভরে বাজার নিয়ে আসি, কিন্তু যখন না থাকে তখন তারা মনে করতেছে ইচ্ছা করে আমি কাজ করতেছে, এইরকম। সেটা আপনার জন্য কেমন যখন আপনার ব্যাপারে এইভাবে মনে করা হচ্ছে? এটা আমার কাছে খারাপ লাগে, তখনই আমার কাছে খারাপ লাগে, কিন্তু তারা এটা বুঝতে চায় না যে আসলে আমার কাছে নাই। যখন ছিল তোমাদের তো দিতেছি, কিন্তু আমার কাছে ওই রকম ক্যাশ নাই। বুঝতে পেরেছি, অসংখ্য ধন্যবাদ স্যার। ধন্যবাদ আপনাকে। আমি প্রথমে আপনাকে ধন্যবাদ জানাবো যে আপনি কিন্তু এই সময় একটা জয়েন্ট ফ্যামিলি লিড করছেন এবং বাবা মাকেও দেখাশোনা করছেন। জি, এটা খুবই ভালো একটা দিক। মানে আমাদের সমাজে আমার আরেকটা জিনিস স্যার, 1 মিনিট। আমার মা কিডনি ড্যামেজ হয়ে গেছে, আর একটা হচ্ছে আপনার ওই ক্যান্সারও হচ্ছে, এটার জন্য ওনার ট্রিটমেন্টও করতেছি, প্রেশারও আছে, আর বাবা 2টা ব্লক করছে। এখন সবাই আল্লাহ পাকের সহায় আমি যতটুক আছে এটা দিয়ে চেষ্টা করতেছি। আর উনি অর্থোপেডিক আচ্ছা, আমরা একটু প্রশ্নগুলো শুনে ফেলি। ধন্যবাদ, খুব সুন্দর, এটা খুব ভালো লাগছে যে আপনি এরকম করছেন। আপনার কি এমনিতে ডায়াবেটিস বা হাইপারটেনশন বা হার্টের কোনো রোগ আছে আপনার নিজের? আমার এমনি ডায়াবেটিস আছে। ওষুধ খান সেটার জন্য? রেগুলার ওষুধ। আচ্ছা, আপনারা একটু বলছেন যে একটু রাগ হয় বা হাঁপিত্তেশ করেন, আপনার কি ড্রাইভ, উদ্যমটাও কমে গেছে? এরকম মনোবলটা, স্পিডটা কমে গেছে? আগে যেরকম কাজকর্মে যেরকম স্পিড ছিল সেগুলি কমে গেছে? জি জি। ইন্টারেস্টটা কমে গেছে? জি জি জি। ভিতরে ফ্রাস্ট্রেশন লাগে? হ্যাঁ হ্যাঁ। ওই চিন্তা, আরেকটা ওই প্রশ্নটা আবার করি, তানজিলা করেছিলেন আপনাকে, যে চিন্তাটা যে আসে, আপনি বলছেন যে মাথার মধ্যে চিন্তা আসে, এটা কি অনেকগুলি চিন্তা ঘুরে নাকি একই চিন্তা বারে বারে ঘুরে ঘুরে আসে? মানে চিন্তাটা ঘুরে কি, ধরে আমি দেখা গেল এখান থেকে বাসাতে বেরোলাম, বেরোনোর পরে দেখা গেল একটা গ্যাঞ্জাম হচ্ছে, রাস্তায় একটা গ্যাঞ্জাম হচ্ছে, ওইটা দেখে মানে অস্থিরতা কাজ করে। আচ্ছা, মানে এরকম একটা যে কোনো অ্যাক্সিডেন্ট দেখলে মানে ভিতরে নিজের খুব দুর্বলতা লাগে। জি জি জি, বুঝতে পেরেছি। রাতে কি ঘুম হচ্ছে ঠিক মতো? ঘুমটা একটু কম হয়। কি রকম ঘুমটা? আপনার শরীর হাত পা ঠান্ডা থাকে, আর ঘুমটা ধরেন আমি যে এখন 12টা বাজে, ঘুমাইতে ঘুমাইতে ধরেন 1টা বা 2টা বাজে। ঘুম আসে না? ঘুম আসে না। কোনো মানে ফিজিক্যাল এক্সারসাইজ বা ব্যায়াম কিছু করার অভ্যাস আছে? এক্সারসাইজ ব্যায়ামে সকালবেলা হাঁটি। আচ্ছা। আর খাওয়া দাওয়া খুবই কন্ট্রোলিং ভাবে চলি। ডায়াবেটিস আমার আছে ওইরকম না, খালি পেটে আছে আপনার 7, আগে 10 ছিল ভরা পেটে, এখন খালি পেটে 7। ওষুধ খাওয়ার পরে কমেছে? জি জি জি। হ্যাঁ, কিন্তু এই যে 1:30টার সময় ঘুম আসছে, তারপর আবার ভোরবেলা উঠে হাঁটার
অভ্যাস আছে, তাহলে নাম্বার অফ আওয়ার্স কি কম হচ্ছে, মানে যতক্ষণ ঘুম হচ্ছে সেই সময়টা কি কম? যতক্ষণ ধরেন অনেক টাইমে আমি 12টা বাজে ঘুমা যাই, কাজের থেকে যখন আসি তখন দেখা গেল ঘুম যখন চোখে থাকে তখন ঘুমায় পড়ি, কিন্তু ঘুম 2টা বাজে ঘুমাইলো আজান দিলে ঘুম ভেঙে যায়, তখন ফজরে নামাজ পড়তে চলি। কিন্তু ঘুমটা এরপরে কি আবার একটু ঘুমানোর অভ্যাস আছে? তখন আর ঘুমানোর কোনো অভ্যাস নাই, মানে তাহলে তো মানে ঘন্টা কম মানে যেটুকু ঘুমানো দরকার আমাদের সেটার থেকে অনেক কম সময় ঘুম হচ্ছে তো। জি 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 হ্যাঁ, তাহলে এনাফ ঘুম পাচ্ছে না ব্রেনটা। ওকে। সকালে ঘুমের পরে কি ফ্রেশ লাগে, ফ্রেশ ফিল করেন সকালে? আমার এই টেনশনে অনেক টাইমে না, সাধারণত ঘুমের পরে মানুষের একটা ফ্রেশ ফিলিং হয় না, ভালো লাগা, একটা সতেজতা থাকে না, সেটা কি হয় আপনার? আমরা ছেড়ে দিই। ওকে। আমার অ্যাকচুয়ালি ঘুম হয় ওই যে মানে আপনি যেটা বললেন, এই ঘুমের ওই যে মানে যখনই ঘুমায় মানে ফজরের আজান দিলে মানে কানের মধ্যে আজান চলে গেলে ঘুমান। ঠিক আছে, আমরা আলোচনা করি, আমাদের আলোচনা শুনলে ভালো হয়। কেমন? অনেক অনেক ধন্যবাদ ফোন করার জন্য। আপনি আগে বলেন। জি, ধন্যবাদ আপনাকে। আমি তো বলেছি আপনার খুব খুশি লেগেছে আপনার যেভাবে চলছেন, বাট আপনার বিষয়টা কিন্তু আমাদের আজকের আলোচনার বিষয়ের সাথেও মিলে যায়। মানে আপনার বাবা মা কীরকম করলেন বা কীরকম ব্যবহার করলেন আপনার সাথে, সেটা কিন্তু আপনার জীবনের উপরে প্রভাব ফেলছে, যে সেটা কিন্তু প্রকৃষ্ট উদাহরণ আর কি আমরা আপনার মধ্যে পেয়ে গেলাম। তো আমার কাছে মনে হচ্ছে যে আপনার যে দুশ্চিন্তাগুলি সেটা কম বেশি আপনার জীবনের যে প্রতিটা স্টেজে আপনি যেভাবে চলছেন আর কি, আপনার পরিবারের সদস্যদের প্লাস আপনার ভাই বোনদের সবার সাথেই কম বেশি কিন্তু জড়িত আছে সেখানে। এবং এই যে এগুলি নিয়ে যে আপনি দুশ্চিন্তা করছেন বা এই যে চিন্তাগুলি আসে, অনেক সময় আমার মনে হচ্ছে যে ফ্রি ফ্লোটিং অ্যাংজাইটি বলি আমরা, মানে বিভিন্ন বিভিন্ন চিন্তা আসে, সেগুলি কিন্তু আপনার জীবনের মধ্যে প্রভাব ফেলছে। এবং এই যে অস্থিরতা বোধ করতেছেন, মুখ শুকিয়ে যাচ্ছে, এগুলি বেশ কিছুদিন যাবতই কিন্তু আপনি ভোগ করছেন। এবং আমি কিছু প্রশ্ন করেছিলাম, আপনার ড্রাইভটা, উদ্যমটাও কমে যাচ্ছে আপনার। আমার একটু উদ্বিগ্নতা, বিষণ্ণতা, এই জিনিসগুলি কিছু না কিছু আপনার মধ্যে কাজ করছে বলে আমার কাছে মনে হচ্ছে আর কি। তো এইগুলি যেরকম ম্যাডাম আপনাকে প্রশ্ন করেছিলেন আর কি, যে চিকিৎসার বিষয়ে যেটা আর কি, এই চিকিৎসা শুধু ডায়াবেটিস হাইপারটেনশনের চিকিৎসা না, চিকিৎসার এই মনের চিকিৎসাও করতে হয়। সেটা মনোচিকিৎসকের কাছে করেন বা মনোবিজ্ঞানী মনোবিদের কাছে করেন, সেটা আমার মনে হয় সেটার একটা ব্যবস্থা করা উচিত। বিকজ মনের যদি আপনি যত্নটা না নিতে পারেন, তাহলে কিন্তু আপনি কিন্তু ওই যে উদ্যম কমে যাচ্ছে, মনটা খারাপ থাকছে, রাগ করছেন, এগুলি কিন্তু আপনার ডেইলি অ্যাক্টিভিটিসকেও হ্যাম্পার করবে। সুতরাং আমার মনে হয় এই চিকিৎসার বিষয়টি গুরুত্ব দিয়ে দেখতে হবে, সেটা সাইকিয়াট্রিস্ট হোক বা সাইকোলজিস্ট হোক। এর সাথে আমার মনে হয় আপনি সকালে তো ব্যায়াম করছেন, আমি অ্যাডভাইস করব আপনাকে একটু ঠিক শ্রুতের বাইরে বাট সায়েন্টিফিক্যালি মোর বিজ্ঞানসম্মতভাবে বিকালে হাঁটেন। আপনি দেখেন বিকালে হাঁটতে পারেন কিনা, বিকালে সন্ধ্যার দিকে হাঁটা যায় কিনা। সকালে আপনি একটু ঘুমটা যদি আর একটু নামাজ পড়ে একটু ঘুমালেন, আবার একটু প্রলম্বিত একটু যদি হয় ঘুমটা, বিকজ আপনি 3-4 ঘন্টা ঘুমাচ্ছেন, আমার মনে হয় এটা সাফিসিয়েন্ট হচ্ছে না। আর একটু সময় ঘুমাতে পারলে হয়তো আপনাকে আরেকটু ভালো লাগা ফিল করতে পারেন। বিকালে সন্ধ্যায় একটু হেঁটে এসে একটু গোসল করে ফেলবেন, তাহলে খুব ভাল লাগবে আর কি। সন্ধ্যায় চা কফিগুলি বাদ দিয়ে যদি একটু ইয়োগা, মেডিটেশন, কোনো কিছু রিল্যাক্সেশনের কোনো কিছু পথ আপনাকে খুঁজতে হবে। এবং যদি কখনো আপনার অস্থিরতাগুলি লাগে, আপনি কিন্তু লম্বা শ্বাসের ব্যায়াম প্র্যাকটিস করি আমরা, ডিপ ব্রিদিং এক্সারসাইজ, এগুলো কিন্তু আপনি প্র্যাকটিস করতে পারেন। আর তারপরে যদি মনে হয় তাহলে কিন্তু আপনি একটু চিকিৎসক, মনোচিকিৎসক বা মনোবিদের শরণাপন্ন হয়ে আপনি একটু হেল্প নিতে পারেন। বিকজ আপনার মনের, আমার মনে যত্ন নেওয়াটা যথেষ্ট ইম্পর্টেন্ট। এবং আপনি ইম্পর্টেন্ট ইন দ্য সেন্স আপনি কিন্তু গুরুত্ব মনে করি আজকে টেলিফোনও করেছেন। সুতরাং এটা আমার মনে হয় একেবারে ইগনোর করা ঠিক হবে না। আমার পক্ষ থেকে এটুকু কথা বললাম। ধন্যবাদ আপনাকে। না, উনি তো এই মুহূর্তে আসলে খুব কষ্টে একটা জায়গা আছে। কষ্টের বলতে যে উনি সবার জন্য করছেন, বাবা মা ভাই বোন সবার জন্য করছেন, কিন্তু ওনার করাটাকে কেউ আসলে অ্যাপ্রিশিয়েট করছে না, মানে অবিশ্বাসও করছে। মানে আমি করছি, আবার আমি কথাও শুনছি,
মানে আমারও তো করতে কষ্ট হচ্ছে, এই কষ্টটা ওনার কথাতে খুব উঠে এসছে যে আমি খুব কষ্ট পাচ্ছি, মানে আমি যতটা পারি আমি তো করছি, আমি আমার সাধ্যের বাইরে যেও চেষ্টা করছি, তারপরেও যখন আমাকে কেউ অবিশ্বাস করছে, তারপরেও আমাকে যখন কেউ বুঝতে পারছে না যে আমার কাছে নাই, আমি না থাকলে তোমাদের থাকলে কেন দিব না, মানে ভিতরে একটা বাচ্চা মনে হচ্ছে কে মানে কষ্ট পেয়ে বলছে যে আমার কাছে নাই, তারপরও তোমরা আমাকে চাপ দিচ্ছ, আবার অবিশ্বাসও করছো, আমি না থাকলে কেন করব না, মানে থাকলে কেন করব না, এই ব্যাপারটি আকুতিটা ওনার ভিতর থেকে উঠে আসছে। তো এটা যখন মানে দীর্ঘদিন ধরে এমনটা চলতে থাকে কোনো মানুষের সাথে, যে কষ্ট করে যাচ্ছে কিন্তু ওটার কোনো প্রতিফলন হিসাবে কোনো আনন্দ পাচ্ছে না, বা ওনাকে কোনো রেকগনিশন দেওয়া হচ্ছে না, কেউ ভালো বলছে না, কেউ প্রশংসা করছে না, তখন কিন্তু নিজের উপর থেকে নিজের বিশ্বাসটা আস্তে আস্তে কমতে থাকে, এবং কোনো কাজই তখন আর আমার কিন্তু ভালো লাগে না, আমি করব কি কারণে, করে কি লাভ আমার, আমাকে তো কেউ প্রশংসা করে না। যে আমরা বলি না যে অ্যাপ্রিসিয়েশনটা খুব ইম্পর্টেন্ট, খুবই প্রয়োজন, মানে অ্যাপ্রিসিয়েশন আমাদেরকে কিন্তু বাঁচার খোরাক দেয়। তো আমার মনে হচ্ছে যে তার অ্যাপ্রিসিয়েশনটা পাচ্ছে না, প্রশংসা পাচ্ছে না কারো কাছ থেকে, এটা একটা ঘাটতি কিন্তু অবশ্যই ভীষণভাবে রয়ে যায় ভিতরে, খুব ঘাটতিটা রয়ে যায়, কারণ আমরা আসলে করি তো প্রশংসা একটা পাওয়ার একটা ইচ্ছে থেকে, আমাদের একটা কাজ করার অনেক বড় ইচ্ছা থাকে যে আমি একটু প্রশংসা পাবো, বা আমাকে কেউ একটু বলবে যে হ্যাঁ তুমি করছো, তো সেই ক্ষেত্রে প্লাস রেকগনিশন পরিচিতিটা যে না আমি করি, সেই ক্ষেত্রে আমি বলবো যে ওনার যে একই চিন্তা বারবার হচ্ছে বা ওভার থিঙ্কিং হচ্ছে ভিতরে, অনেক সময় দেখা যায় যে সাধারণত উনি যেহেতু জেন্ডার হিসাবে উনি একজন মেল পুরুষ ব্যক্তিত্ব, তো আমাদের সমাজে সাধারণত ছেলেরা একটু তো নিজের কথা কমই বলে বা একটু প্রকাশ কমই করে, সেটা কিন্তু অন্য জায়গাগুলোতে ওনার প্রতিফলিত হয়, যেমন একটু কিছু দেখছি চিন্তা করছি, একটু কিছু হচ্ছে চিন্তা করছি, এই জিনিসগুলো আমাদের সমাজে আমরা দেখি, এটা কিন্তু ওনার এখন যে বর্তমানে যা হচ্ছে সেটার সাথে মিলে যাচ্ছে। একজন স্যার যেটা বললেন যে এই চিকিৎসাটা হওয়াটা প্রয়োজন, সেটা উনি সাইকিয়াট্রিস্টের কাছ থেকে, যেহেতু ওনার ঘুমের জায়গাটা নিয়ে একটা অসুবিধা আছে, বা যে মুখ শুকিয়ে যাচ্ছে বা টেনশন হচ্ছে, সেই জায়গাগুলো নিয়ে উনি দুশ্চিন্তায় ভুগছেন, উনি একজন সাইকিয়াট্রিস্টেরও শরণাপন্ন হতে পারেন, এবং একজন সাইকোথেরাপিস্ট বা যিনি কাউন্সেলিং করাচ্ছেন বা মনোসামাজিক, তার কাছেও উনি সাহায্য চাইতে পারেন, এবং সেটা ওনার জন্য একটু ভালো থাকার একটা রাস্তা তৈরি হতে পারে, কারণ যখন সামনাসামনি বসবেন তখন আরো বিস্তারিতভাবে উনি ওনার সমস্যাগুলো বলতেও পারবেন এবং শুনতেও পারবেন, বুঝতেও পারবেন যে আসলে কি হচ্ছে ওনার মনের ভিতরে। সেটাই, আবার একটু বলতে পারলে কিন্তু হালকা লাগে ভিতরটা, আমরা তো আসলে বেশি শুনতে পারি না এই অনুষ্ঠানের মাধ্যমে, একটু আরাম লাগে। হ্যাঁ, সেটা আমাদের মানে যথেষ্ট সময় দিয়ে শোনার সুযোগ হয় না আর কি, যেটা আমাদেরকে একটা কমফর্ট দেয় আর কি ভেতরে। তো যাই হোক, তো যেটা মানে বোঝা যাচ্ছে যে ওনার ওইটাই আর কি, মানে আমরা যেটা অ্যাপ্রিসিয়েশনের কথা বলি ওই জিনিসটা অবশ্য আমরা করি না, যে আমি তার আসছি শেয়ারিং আপনার এর কাছে, জায়গাটা এখন আমাদের আছে, ফোন আপটা করছে না কোনো, আমি আসছি আপনার কাছে। মানে যেটা বলছিলাম যে আমরা যে থিওরিটা ফলো করি ওখানে কিন্তু অ্যাপ্রিসিয়েশন নিয়ে বড় চ্যাপ্টার আছে আর কি, তো আমাদের কিন্তু বেঁচে থাকার একটা রসদ কিন্তু যোগায়, তাই না? যখন আমাকে কেউ অ্যাকনলেজ করে যে আই এম গ্রেটফুল টু ইউ, বা তুমি এইটুকু তো করলে, মানে হয় না ছোট একটু কিছুর জন্য যদি কেউ একটু প্রশংসা করে মনটা ভরে যায়, কিন্তু আমার মনে হয় সেই জিনিসটা ভীষণ ঘাটতি আছে, যার জন্য কষ্টগুলো তো আছেই, সেগুলোর হয়তো ইন্টেন্সিটিটা বা ওটার গভীরতাটা বেড়ে যাচ্ছে আর কি। কিছু অ্যাড করবেন আপনি? আমি বলছিলাম যে উনি কিন্তু একবার বলছিলেন যে ওনার ওয়াইফ বোধহয় ওনাকে সাপোর্ট করেন আর কি, ওনার ওয়াইফ সবসময় সাপোর্টিভ, এরকম একটা কথা বোধহয় বলছিলেন উনি, যদি ওনার মধ্যেও কিছু অসুবিধা আছে। আমার মনে সেই ক্ষেত্রে যে শেয়ারিং এর ব্যাপারটা কথা কি বলেছেন আমি আসলে পরিষ্কার না, ওয়াইফের পরবর্তীতে বোধহয় বলেছেন যে ওনার সিকেডিয়াস মানে কিডনির অসুবিধা আছে ওয়াইফের, কিন্তু প্রথমে একটা প্রশ্নের জবাব উনি বলছিলেন যে তার ওয়াইফ মানে তাকে বুঝে, এই কথাটা বোধহয় উনি বলেছিলেন। তো সেই ক্ষেত্রে আর কি যদি শেয়ারের ব্যাপারটা, যে আমরা যদি ভেন্টিলেশন যেটা শেয়ারিং, সেটা যদি করা যায় আর কারোর সাথে হোক, স্ত্রীর সাথে হোক, তাহলে হয়তো অনেক সময় মনটা একটু হালকা থাকে আর কি। এরকম যদি চ্যানেলিং অফ ইমোশন, চ্যানেলিং যদি আপনি শেয়ার করেন তাহলে হয়তো অনেক সময় আপনার ভালো লাগবে। আর এখানে কিছু কিছু জিনিস আছে যে নিজের যত্ন নেওয়াটা আর কি, মনের যত্ন নিতে হবে কিন্তু, কারণ আমরা এই সবসময় কি মনটা তো বুঝি না বা মনটা নিয়ে চিন্তাই করি না আর কি, প্রেশারটা হয়তো মাপি আমরা,
ডায়াবেটিসটা চেক করে দেখি, কিন্তু নিজের মনটা তো চেক করি না আমরা। মনটাকে বোঝারও চেষ্টা করি না, দেখারও চেষ্টা করি না, ধরারও চেষ্টা করি না। ধরা তো যায় না, ধরা মন থেকে ধরতে হবে, মন দিয়েই মনকে ধরা আর কি, টাচ করি না, সেটা টাচের কথা বলছি না। তো এইটা চর্চাটা এইভাবেই করতে হবে, তা না হলে কিন্তু আমরা পিছিয়ে থাকবো, এই কষ্টগুলি থেকে যাবে এবং এর থেকেই কিন্তু শরীর মন এমন একটা জিনিস যে শরীরে এমন কোনো সিস্টেম নাই যে সিস্টেমের মধ্যে এফেক্ট করবে না। আপনি যদি হার্ট থেকে শুরু করেন, যে কোনো সিস্টেম, এমনকি ইমিউনিটি, রোগ প্রতিরোধ ক্ষমতা, রক্তের যে ডব্লিউবিসি আছে, হোয়াইট ব্লাড সেল, যেটা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, সেটাও কিন্তু কমিয়ে দিচ্ছে যদি মনে কষ্ট থাকে, চাপ থাকে। হ্যাঁ, অ্যাক্সিডেন্ট, অবেসিটি, স্মোকিং, ড্রাগ এগুলো সবই আছে। আমি যে কোনো রোগের কথাই বলি, সবগুলি কিন্তু সাইকোলজিক্যাল কম্পোনেন্ট আছে। সুতরাং মনের যত্নটা কিন্তু আমাদেরকে সবাইকে নিতে হবে এবং বোঝার চেষ্টা করতে হবে যে এটা সো ইম্পর্টেন্ট, এবং আমাদের ডে টু ডে প্রতি পদক্ষেপে এটা খুব ইম্পর্টেন্ট। এই জিনিসটা আমাদের শহরে বোঝার দরকার আর কি। মানে আমাদের কাছে অনেকে আসেন, প্রচুর পরীক্ষা নিরীক্ষা করিয়ে ফেলেছেন এবং প্রচুর টাকা খরচ করেছেন, কিন্তু এই যে টেস্টগুলো করিয়েছেন, দামি দামি টেস্ট করেছেন, কিন্তু কিচ্ছু খুঁজে পাচ্ছে না ডাক্তার। যখন কিচ্ছু খুঁজে পাচ্ছে না, তখন কিন্তু আমাদের মতো মানুষের কাছে এসে বলছে যে এবার আপনি একটু বলেন আমার কেন, আমার কি হয়েছে। সো যেহেতু ডাক্তার কিচ্ছু পাচ্ছে না, তো আসলে মনের ভেতরে যে যন্ত্রণাগুলো, কষ্টগুলো, দুঃখগুলো জমতে থাকে দিনের পর দিন, ওটা তো ছবিতে আসবে না, ওটা তো এক্সরেতে আসবে না, ওটা তো মানে কোনো রকম এমআরআই করে বা সিটি স্ক্যান করে কোনো কিছুতেই তো আসবে না, ব্লাড টেস্টেও আসছে না। তখন তারা ভীষণ হতাশ হয়ে আমাদের মতো মানুষের কাছে ছুটে আসেন। তো অনেক সময় তারা প্রেসক্রিপশনটা, মানে কি প্রেসক্রিপশন দিয়েছে, কি টেস্ট করিয়েছেন, ওগুলো নিয়ে খুব ব্যস্ত হয়ে যান আমাদেরকে দেখাতে। তখন আমি বলি যে এই কাগজগুলো থাক, এগুলো তো অলরেডি দেখা হয়ে গেছে, ডাক্তার তো দেখে দিয়েছেন, আমি আপনার কথাটা শুনবো, আপনি একটু আমাকে বলেন যে আপনি কোথায় কষ্টটা পাচ্ছেন। তখন দেখা যায় আরেকটু চ্যানেল ওপেন হয়ে যায় আর কি, মনের একটা অলিগলি তখন খুলে যায় আর কি মানুষের। তো তানজিলা, আজকে অনুষ্ঠানের বিষয়বস্তুর উপরে আরেকটু যদি আমরা ফোকাস করি, যেমন বলছিলাম যে আমাদের যেহেতু বাবা মার সম্পর্ক নিয়ে কথা দিয়ে শুরু করেছিলাম, যে বলা হয় যে সবচেয়ে বেশি কষ্ট হয় বিট্রিয়ালের কষ্টটা। অবশ্যই। এবং তোমরা তো অনেক কেস দেখো, ব্র্যাক ইউনিভার্সিটিতে তুমি আছো অনেক দিন ধরে, তো এরকম তোমার দেখা কোনো কেস নিয়ে যদি একটু আলোকপাত করতে চাও সেটা করতে পারো। বিট্রিয়াল বা ধোঁকা বা ধোঁকা দেওয়া, প্রতারণা, যে জায়গাটা করা, এটা রিজেকশন নিয়ে অনেকে আসতে পারে, তারপরে তোমার কি বলে হিউমিলিয়েশন নিয়ে আসতে পারে। তো এই যে আমাদের নানান রকম কষ্টের ভেতর দিয়ে পড়ে তোমাদের কাছে স্টুডেন্টরা আসে, সেরকম যদি কিছু উদাহরণ আনতে পারো আজকের অনুষ্ঠানের টপিকটা ধরে। আমার কাছে মনে হয় ম্যাম, প্রতারণা বা ধোঁকাটা হচ্ছে মানে সবচেয়ে বেশি, অন্য সব কিছুর মধ্যে সবচেয়ে বেশি এই জিনিসটা আমার কাছে মনে হয় যে কষ্টটা গভীর করে এবং দীর্ঘস্থায়ী করে। এবং বাকি হিউমিলিয়েশনও অনেক সময় দেখা যায় যে আমরা উঠে আসতে পারছি, বা রিজেকশনের জায়গাটাকেও আমরা হয়তো কাটিয়ে উঠতে পারি, প্রত্যাখ্যান বা অপমান, এই জিনিসগুলো আস্তে আস্তে হয়তো সময়ের সাথে সাথে একটু ধোঁয়াশে হয়ে আসে। কিন্তু ধোঁকা বা প্রতারণাটা কিন্তু মন থেকে একদমই যেতে চায় না, এটা ওই দাগের মতো পড়ে যায়। এবং আমার একটা কেসের কথা খুব মনে পড়ছে এই মুহূর্তে। একজন আমার কাছে একজন আমার ক্লায়েন্ট এসেছিলেন, কথায় বলছিলেন যে চিটেড হয়েছেন উনি, এবং ওনাকে ওনার পার্টনার চিট করেছে অনেক বছরের সম্পর্কের পরে, এবং বেশ অল্প বয়স থেকেই সেই সম্পর্ক, এবং সেই সম্পর্কে টানাপোড়েন দিয়ে আজকে যেমন পরিণত বয়সে এসে সম্পর্কটা পরিণতি পেল, বিয়ে, এবং তারপরের যেই ধোঁকাটা। এবং তখন কথা বলতে বলতে দেখলো যে আসলে আমার ভাগ্যটা হয়েছে আমার মায়ের মতোই, এবং কথায় উঠে আসলো যে আমি তো আমার বাবা মায়ের মধ্যেও এই জিনিসটা দেখেছি। সুতরাং নিজের কষ্ট আর ওই কষ্ট দুটো কিন্তু একসাথে এক হয়ে গিয়েছে, যার কারণে নিজের কষ্ট, এই যে আমি ধোঁকাটা পেয়েছি আমার পার্টনারের কাছ থেকে, আমার সঙ্গীর কাছ থেকে, সেটাকে কিন্তু আমি কোনোভাবেই হালকা আর ওখানে বোধ করছি না। আমার কাছে ওটা ডাবল হয়ে গেছে, আমি আমার মায়েরটাও মনে পড়ছে, আমার নিজেরটাও মনে পড়ছে। এবং তখন কিন্তু আমরা নিজেকে দোষারোপ করতে থাকি যে হয়তো আমারই দোষ,
আমি হয়তো ঠিকঠাক মতো আমার তাকে কিছু ঘাটতি আছে, আমি হয়তো ঠিকঠাক মতো যত্ন নিতে পারিনি বা আমারই হয়তো কোনো দোষ ছিল। কিন্তু যে ধোকাটা পায়, দোষের থেকেও বড় কথা, সে তো অলরেডি একটা বিট্রিয়ালের মধ্যে চলে গিয়েছে। মানে তার দোষের জায়গাটা কোথায়, সে জায়গাটা কিন্তু তখন আর সে চিন্তা করতে পারে না। তার মনে হয় যে আমি হয়তো কিছু একটা কম করেছি, যার কারণে আরেকজনের কাছে চলে গিয়েছে। এই যে কষ্টটা, একে তো কষ্ট আমি পেয়েছি প্রতারণার, তার উপরে নিজেকে ছোট ভাবছি, তার উপরে আমার ইতিহাস আমাকে তাড়া করছে, সেটা কিন্তু অনেক বড় একটা ব্যাপার। এবং ধোঁকা যেই সম্পর্কে হয়, তারা কিন্তু পরবর্তীতে বড় হয়ে নিজেদের যখন ভালোবাসার সম্পর্কে যায়, তখন কিন্তু পার্টনারকে বিশ্বাস করতে খুব কষ্ট হয়। প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে আমার মাথার ভিতরে চলতে থাকে, আমাকে ছেড়ে চলে যাবে না তো, আর কারোর সাথে ওই জায়গাটা চলতে থাকে। আমরা একটা ফোন নিয়ে আসি, কারণ আমাদের সময় সংক্ষিপ্ত হয়ে যাচ্ছে, তো একটু তাড়াহুড়ো করে ফেললাম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি আপা, রিসেন্টলি আমি একটা বিষয় নিয়ে কথা বলবো। শিওর। গতকালকে আমার কাজিনের মেয়ে, বয়স হচ্ছে 14, পরে 8-এ, একটা ছেলের সাথে রিলেশন হয়েছে যার বয়স 18-19। আচ্ছা। ও রিসেন্টলি এসএসসি মাধ্যমিক পরীক্ষা পাস করেছে। ও ছেলে কি করেছে, ওই মেয়েকে একটা মোবাইল দিয়েছে কথা বলার জন্য। এটা বাসা থেকে কেউ জানে না। না জানার পরে ওর বালিশের নিচ থেকে, ও মা যখন বিছানা গোছাতে যায় সেই সময় বালিশের নিচ থেকে মোবাইলটা ফাইন্ড আউট হয়েছে। ফাইন্ড হওয়ার পরে বলতেছে কি ব্যাপার, এগুলো কার সাথে কথা বলতেছো। এই নিয়ে একটা মানে বাসায় একটা হট্টগোল হয়েছে। হট্টগোল হওয়ার পরে সকালবেলা মানে এ নিয়ে অনেক চিল্লাচিল্লি হয়েছে। তারপরে দুপুরবেলা কি হয়েছে, দুপুরবেলায় মেয়েটা 20টা মানে বিভিন্ন রকম ওষুধ ছিল, ব্যথার ওষুধ ছিল, বিভিন্ন রকম ওষুধ খেয়ে মানে অ্যাবনর্মালের মতন অবস্থা। তারপরে দেখলো যে 20টা ওষুধের খোসা পড়ে আছে। সাথে সাথে আমাকে ফোন দিল, বাবা ছিল না, বাবা ঢাকায় গেছে কাজে। তো আমি ওখানে সাথে সাথে মেডিকেল নিয়ে গেলাম। মেডিকেলে ডাক্তারকে দেখালাম। ডাক্তার বললো যে এই সময় ওয়াশ করতে হবে। স্টোমাক ওয়াশ করা হলো। তারপরে ওকে, মানে মেয়েটি কে হয় আপনার? মেয়েটা আমাদের কাজিন, আমাদের খালাতো ভাই হচ্ছে মেয়ে। আচ্ছা। তো এখন আমি একে নিয়ে আমি কি কাউন্সিলিং করতে পারি? ওকে তো অনেকভাবে বুঝাচ্ছি, দেখো এটা একটা তোমার স্টেজে আসছো, তুমি যে সিদ্ধান্তটা নিতে যাচ্ছ এটা তো ঠিক না। এটা এক সময় যে হয়তো তোমার এই সিদ্ধান্তগুলো তোমার ভুল ভেবে তখন অনেক রকম চিন্তা করবা বা অনেক সমস্যা হতে পারে। যেহেতু এখন ও ছেলেটা হচ্ছে মানে এখনো ম্যাচুরিটি হয়নি কোনো সার্ভিস লেভেলের। মানে মেয়ের বয়স 14, মেয়ের বয়স 14 আর ছেলেটির বয়স 18। ছেলেটির বয়স, এবং ও যার সাথে ওর সম্পর্ক হয়েছে ছেলেটি ওকে একটা মোবাইল দিয়েছে, যেটা বালিশের তলায় মা পেয়েছেন। মা পাবার পরে কি করলেন? মা পাওয়ার পরে ওর বাবাকে জানিয়েছে। বাবা তখন মেয়ের সাথে যাই হোক রাব্বিয়া হয়েছে। কি করেছেন? মারধর করেছেন কি? না, মারধর করেনি, একটু চিল্লাচিল্লি করছে, তুমি বাসা থেকে বের হয়ে যাও, তোমাকে বাসায় রাখবো না, এই বিভিন্ন রকম কথাবার্তা হয়েছে। হয়ে যায় এবং মা বাবা দুজন মিলেই কি বকাবকি অনেক বেশি? না, শুধু মাই করে, না বাবাই করেছে। মা কিছু বলেনি? মার কথা আসলে শোনে না, ঠিকভাবে শোনে না। না, বকাবকিটা শুধু বাবাই করেছেন। বাবাই করেছে। কিন্তু গায়ে হাত তোলা হয়নি? না, গায়ে তো হাত তোলা হয়নি। শিওর? শিওর, এটা গায়ে হাত তোলা হয়নি, কিন্তু খুব ধমক দিয়েছে। অনেকটা ধমক দিয়েছে যে তোমাকে বাসা থেকে বের করে দেব। হ্যাঁ, বাসা থেকে বের করে। তারপরে তার ভিতরে গিল্টি হয়েছে যে হ্যাঁ আমার বাবা আমাকে বললো বাসা থেকে বের করে দিব। হ্যাঁ, আমাকে কেমন করে বললো, আমি একটাই মেয়ে, আমাকে কেমন করে বললো এই কথা। ওর কি আর ভাই বোন নেই? জি, দুটো ভাই আছে। দুটো ছোট ভাই আছে? ছোট ভাই। ও বড়? ও বড়। আচ্ছা, তো ও বলেছে যে আমাকে বাসা থেকে বের করে দিতে চাচ্ছে, এটা কেন? হ্যাঁ, কেন আমাকে বাসা থেকে বের করে দিতে চাচ্ছে, আমি ওই ছেলের কাছে চলে যাব। ছেলের কাছে চলে যাব? হ্যাঁ। আচ্ছা, তো এই ব্যাপারগুলোকে নিয়ে কিভাবে হ্যান্ডেল করবো আমরা? তো ও যে ওষুধগুলো খেয়েছে সেটাতে তারপরে ও কেমন আছে এখন অনেকটু ভালো আছে। স্টোমাক, আগে ওকে মেডিসিন দিয়ে বমি করানো হয়েছে, কিন্তু বমি সেভাবে আসছে না যেহেতু ওষুধগুলো গলে গেছে।
তারপরে ওকে করা হয়েছে, ওয়াশ করা হয়েছে, ও ওয়াশ করা হয়েছে, মানে হাসপাতালে নিতে হয়েছে ওকে? জি, হসপিটালাইজ করা হয়েছে ওকে। ওয়াশ করার পরে কি একটু ভর্তি ছিল নাকি চলে এসেছে বাসায়? এখন না, এখনো তার স্যালাইন চলছে, স্যালাইন চলছে এখনো। আচ্ছা আচ্ছা, ঘটনাটা কি কবেকার? আজকে যে আমি 9:30। ও মাই গড। হ্যাঁ, আজকে ঘটেছে। এই ব্যাপারগুলো নিয়ে আমরা পারিবারিক ভাবে কিভাবে, মানে এই একটা ছোট বাচ্চা এই পড়ে, কি এমন বয়স হয়েছে, তো আমরা আচ্ছা, প্রেমের বয়স কবে হয়? প্রেমের বয়স আসলে এটাই তো আমার প্রশ্ন ম্যাডাম, প্রেমের বয়সটা কবে হয়? আসলে কি জ্ঞান হওয়ার পরপরই হয় নাকি? হ্যাঁ, এটা একটা চমৎকার প্রশ্ন আপনার। হ্যাঁ, প্রেমের বয়সটা আসলে কবে হয়? আমার প্রশ্নটা চমৎকার, উত্তরটা কঠিন আর কি। উত্তরটা কঠিন, সেটাই, মানে 14 বছর, মানে ওই সময় বয়স সন্ধি কালেই না, তখন মানে অপোজিট জেন্ডার, মানে বিপরীত লিঙ্গের কারোর প্রতি আমাদের দুর্বলতা মানে দুর্বলতা আমরা অনুভব করতে থাকি, যেহেতু হরমোনাল চেঞ্জগুলো হতে থাকে। তো এখন কথা হচ্ছে যে কত দূর যাবে, কারণ আমরা বাচ্চাদেরকে তো এই ব্যাপারে কোনো রকম মানে শিক্ষিত করে তুলি না, না স্কুল করে, না বাড়িতে কোন ব্যবস্থা আছে, ওরা জানে না। তো হ্যাঁ, ওরা যখন কাউকে ভালো লাগে, ওরা একদম এই বয়সে ভালো লাগার ইয়েটাও অনেক বেশি হয়, মানে ইন্টেন্সিটিটা বা এটার মানে চাপটা অনেক বেশি হয় আর কি। হ্যাঁ, তো সেই জন্য হয়তো বাবা একটু বেশি বকাবকি করে ফেলেছেন, এবং একটা মাত্র মেয়ে তো ও হয়তো একটু বেশি কষ্ট পেয়েছে মনে আর কি। তো আমাদের কাছে প্রশ্নটা কি? আমার কাছে প্রশ্ন, আমি এই মেয়েটাকে কিভাবে আমি কাউন্সেলিং করব, কিভাবে? আমরা তো ভয়ে আছি তাকে। যদি কাউন্সেলিং কাকে বলে? কাউন্সেলিংটা ম্যাডাম আমরা কাউন্সেলিং অর্থ কি? হ্যাঁ, আমরা ওকে কিভাবে বুঝাবো? কাউন্সেলিং এ কিন্তু কোনো বোঝানো হয় না। হ্যাঁ, কাউন্সেলিং আমরা যারা মানে প্রফেশনাল কাউন্সেলিং করি, আমরা কাউকে বুঝাই না কিন্তু। হ্যাঁ, আমরা শুধু কষ্টগুলো মানে ও যাতে বলতে পারে, খোলাখুলি বলতে পারে, একেবারে নির্ভয়ে বলতে পারে, এবং তারপরে কিছু টেকনিক আছে, মেথড আছে, সেগুলো নিয়ে আমরা কাজ করি, সেগুলোর অবলম্বন করে কাজ করি, কিন্তু বোঝানোর কাজটা আমরা করি না। হ্যাঁ, তো কাজে আমরা কাউন্সেলিং শব্দটা একটু কম ব্যবহার করলে বোধহয় ভালো হয়, কারণ ওটা কোনটা প্রফেশনাল কাউন্সেলিং, কোনটা প্রফেশনাল না, সেটার বিভাজন করতে একটু অসুবিধা হয়। একটু লাইনে থাকতে হবে। ইউ আর দ্য ব্রাদার না কাজিন? হ্যাঁ, কাজিন। আচ্ছা আচ্ছা, ওকে। হ্যাঁ, তানজিলা কি অনেকক্ষণ ধরে প্রশ্ন করার জন্য অস্থির হয়ে আছে মনে হচ্ছে না? আচ্ছা, ওকে, সো একটু লাইনে থাকতে হবে। ব্রিগেডিয়ার সাহেব, আপনার কোনো প্রশ্ন আছে? একটু একটা ছোট্ট প্রশ্ন আর কি, যে ওর বাবা কি এমনিতেও ওর সাথে হার্শ বিহেভ করে, মানে রাগারাগি বেশি করে? হ্যাঁ, রাগারাগি একটু বেশি করে। ছোট থেকে সে কি শাসনের মধ্যে বেশি থাকে? শাসনের ভিতরে না, শাসন বাবাকে দেখে একটু ভয় পায় বাবাকে। এই যে আরেকটা কথা বলছি, তার বাবাও ফ্র্যাঙ্কলি ওকে নিয়ে বেড়াতে যায় বা করে। আমাদের সময় চঞ্চলতা, আমরা একটু তাড়াতাড়ি মা যে আপনি যে বলছেন যে মাকে সে শুনে না বা মার কথা শুনে না, মানে এটা কি এরকম হচ্ছে যে তার বাবাই শুধু শাসন করে আর মা একেবারেই শাসন করে না? মায়ের শাসনটা সে নিতে চায় না, মায়ের শাসনটা সে পাত্তা নিতে চায় না। মানে কি নিতে চায় না? মানে ও মাকে মানে অত পাত্তা দেয় না সে। আচ্ছা, মা, আমি যেটা শুনলাম ওর মার কাছ থেকে, যে ও সকাল থেকে রুটিন গুলো কি একটু বলেন তো। তো বলছে যে সকালে উঠে ও বাবা যতক্ষণ থাকে সে পড়ালেখা করে, বাবা যেমনি চলে যায় তার মনে হচ্ছে স্বাধীন হয়ে গেল, সে মার কথা কিছুতেই শুনে না কোনোভাবেই। সে মাকে মানে সে কি খুব স্বাধীন? সে তো স্বাধীন না, কারণ সে তো স্বাধীন থাকলে তো সেই স্বাধীনের এই যে সে যে মোবাইলটা নিল, ও কি বাসা থেকে মোবাইলটা ইউজ করে নাই কখনো বা করতে পারে না? হ্যাঁ, বাসাতে তো সাধারণত বাবা আসলে হয়তো মোবাইলটা একটু নিল বাবার কাছ থেকে, এই। কিন্তু মার কাছে যে মোবাইল আছে সেটা বাটন মোবাইল রাখছে, বাবা ইচ্ছা করে রাখছে। মেয়ে যদি আবার বেশি নেট টেট দেখে, এই জন্য এই ব্যাপারগুলো বাবা এদিকে খুব চিন্তা। হ্যাঁ, ছোট ছিল, 9 বছর। ধন্যবাদ। কোনো প্রশ্ন নেই। ওকে, অনেক অনেক ধন্যবাদ। মানে ওর কোনো স্মার্টফোন ব্যবহার করতে হলে বাবারটাই ব্যবহার করছিল, কিন্তু হয়তো এখন যে বয়ফ্রেন্ড ওকে ফোন দিয়েছে ওটা স্মার্টফোন, তাই তো? হ্যাঁ, তো সেটাই সে লুকিয়ে ব্যবহার করছিল, যেটাতে বাবা অনেক রাগারাগি করেছেন।
এবং সে এতটাই অভিমান করেছে যে সে নিজের প্রচন্ড একটা ক্ষতির জায়গায় নিয়ে গেছিল, মানে একটু হলে মেয়েটাকে আমরা হারাতাম আর কি। এখন ম্যাডাম আমার একটা প্রশ্ন, আমি একে কিভাবে হ্যান্ডেল করব, মানে ফ্যামিলিকে কিভাবে বলবো যে এইভাবে তোমরা হ্যান্ডেল করো বা এইভাবে আসলে ফ্যামিলিকেই তো করতে হবে জিনিসটা, আসলে বলার চেয়ে আমার মনে হয় ফ্যামিলি কারোর কাছে গেলে ভালো হয়। এটা আমাদের অতিথিরা নিশ্চয়ই সুন্দর করে বলবে। এটা কি কোনো মানসিক রোগীর কাছে, মানে মানসিক ডাক্তারের কাছে এটা বলবে, আমাদের অতিথিরা বলবেন সুন্দর করে, একটু একটু মানে লাইনটা ছেড়ে দিয়ে ওদের কথা শুনলে ভালো হয়। তানজিলা, ছোট ছোট করে যদি ম্যাম বলি তাহলে এখন তো বয়সন্ধিকাল, মেয়েটাও ছোট, মানে বয়সন্ধিকালের সময় আছে, ছেলেটাও বয়সন্ধিকালের সময় আছে। এই সময়ে যে আবেগ, তার তীব্রতা তো অসম্ভব বেশি। তো সেই ক্ষেত্রে এই যে ঘটনাটা সেটা খুবই যে অস্বাভাবিক কোনো ঘটনা একদমই না, বেশ শোনা যায় এবং এটা এই সময়টায় কারোর প্রতি ভালো লাগাটাই তৈরি হয় এবং জগৎটাকে আমরা একটু নতুন ভাবে দেখি, গোলাপি গোলাপি লাগে, ব্যাপারটা এরকম। কিন্তু যেটা শুনলাম সেটা হচ্ছে পরিবারে বাবার একটা শাসন আছে এবং মায়ের আবার একদম বিপরীত একটা ভূমিকা। মায়ের শাসনের জায়গাটা খুবই হয় দুর্বল, নয় তার শাসনের জায়গাটার ভিত্তিটা দুর্বল। আসলে শাসন বলতে আমরা কি মিন করছি, মানে সেটাই যেটা হচ্ছে বাবার ভূমিকাটা অনেক বেশি জোরালো, মানে ডিসিপ্লিন করছেন বাবাই বেশি। তো এই ক্ষেত্রে আসলে ওনাদের সাহায্যটাই এই মুহূর্তে ওই মেয়েটার জন্য খুব প্রয়োজন, কারণ একদম বয়সন্ধিকালের সময়টা তো ওর ওর আবেগটা বোঝাটা খুব খুব জরুরি। এখন এই মুহূর্তে বকা ঝকা দেওয়াই যায়, আমরা যেটা আমাদের পরিবারগুলোতে দেখি দেয় অনেকে, কিন্তু সেটা সাহায্য করবে না। কিন্তু যেটা হয় যে তার সাথে একটু বসা, যে মেয়েটা কি চিন্তা করছে, ওর আসলে ভাবনাটা কি, ওর কি ভালো লাগে ওই ছেলেটার ব্যাপারে। এমনই তো না যে জিজ্ঞেস করা মানেই হচ্ছে মেনে নিচ্ছে বা মেনে নেওয়ার একটা ব্যাপার হচ্ছে, আসলে ওর কথাটা শোনা। এবং স্বাভাবিকভাবে বাবা মায়েরও নিজেদের একটা ধারণা থাকতে পারে, একটা চিন্তা ভাবনা থাকতে পারে এবং সেটা মেয়ের ভালোর জন্যই হয়তো তারা করছেন। তারা আসলে কি চান এবং কি কারণে তারা ভাবছেন, এই ভাবনাটাও তার সাথে বলা। বন্ধুত্বপূর্ণ একটা সম্পর্ক যদি এই মুহূর্তে তৈরি না গড়ে ওঠে বা গড়ে না উঠতে পারে, এই ধরনের ঘটনাগুলোর কিন্তু পুনরাবৃত্তি হয়তো হতেই থাকবে। কারণ মেয়েটা অভিমান করেছে, আমি একমাত্র মেয়ে, আমার বাবা আমার সাথে এমনটা কিভাবে করে বললো। বাসার থেকে বের হয়ে যাওয়া বলতে বোঝাচ্ছে আমাকে ত্যাগ করে দিচ্ছে, মানে আমাকে ছেড়ে দিচ্ছে। এটা নিতে পারাটাও এই মুহূর্তে কিন্তু খুব কঠিন একটা বিষয়। সুতরাং মানে ও যে রিজেকশন ফিল করেছে যে আমার হয়তো কোনো দামই নেই। তো এই সময়টা তো যে কোনো ধরনের আবেগেরই তীব্রতা অনেক বেশি থাকে। এই সময়টা ওর সাথে বসা, ওর সাথে কথা বলা, এবং ও যদি মনে করে যে না আমি বাবা মায়ের সাথে আসলে ঠিক মতো কথা বলতে পারছি না, ও কিন্তু কোনো একজন কাউন্সিলরের যদি বাবা মা চান তার সাহায্যও কিন্তু তারা নিতে পারেন, যারা ফ্যামিলি থেরাপি নিয়ে কাজ করে বা ফ্যামিলি নিয়ে বসে, মানে যারা ফ্যামিলি থেরাপি প্র্যাকটিশনার, তাদের সাথেও কিন্তু এই ওরকম ভাবে তো ওরা খুঁজে পাবে না। হ্যাঁ, মানে মোট কথা কোনো থেরাপিস্টের কাছে প্রশিক্ষণপ্রাপ্ত তাদের কাছে গিয়ে কথা বলাটাই মুহূর্তে সাহায্য, মানে তাদের জন্য সহযোগিতাপূর্ণ হতে পারে। সবচেয়ে বড় কথা মেয়েটাকে শোনা এবং ওর সাথে থাকা এবং ওর আসলে কি হচ্ছে ভিতরে সেই জায়গাটাকে গুরুত্ব দেওয়া, এবং সেটা খুব দরকার। ও যে আসলে এই পরিবারে খুব গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি এবং ওর যে একটা দাম আছে বা ভ্যালু আছে, বা ও যে আসলে তাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ একজন মানুষ জীবনে, তাদের মেয়ে, এটা ওর বোঝাটা এই মুহূর্তে একমাত্র বাবা মাই এই আশ্বাসটা দিতে পারেন বা এই ভরসাটা দিতে পারেন যে তুমি আমার কাছে খুব আদরের, এবং তোমাকে আমরা অলমোস্ট হারিয়ে ফেলছিলাম, তুমি অনেক অনেক বেশি মূল্যবান একজন মানুষ আমাদের জন্য। এটা ওকে অনুভব করানোটা এই মুহূর্তে খুবই প্রয়োজন। জি ম্যাডাম, যেটা বললেন আর কি, ম্যাডামও বললেন, তানজিলাও বললেন, সবচেয়ে ইম্পর্টেন্ট হলো যে এই বয়সে এরকম ঘটতেই পারে। এই বয়সটা সন্ধিকাল, তো আবেগটা বেশি, শারীরিক, মানসিক, ইমোশনাল, আবেগগত সব পরিবর্তন তো এই বয়সে হয়। তো সেই জন্য এই বয়সে রিয়াকশানটাও বেশি হয়। রিয়াকশানটা বেশি, এখানে কিন্তু আরেকটু ব্যাপার আছে। রিয়াকশানটা কেন বেশি হয়েছে, সে কিন্তু এটা শেয়ার মনে হয় না কারোর সাথে করতে পেরেছে বলে। মার সাথেও হয়তো করে নেই, বাবার সাথে বা কারোর সাথে এইটা নিয়ে হয়তো কোনো আলোচনা হয়নি, সেটা তার মনের মধ্যেই শুধু বোধহয় ধারণ করে রেছিল। এখন যখন এক্সপোজ হয়ে গেছে এবং বাবা যখন চড়াও হয়ে গেছে, তখন আর তার কোনো, সে হয়তো আর কোনো অল্টারনেট খুঁজে পায় নাই। বাট এইটাই যদি বাবা, আমার মনে হয় আর কি, এটা রেট্রোস্পেক্টিভ, পিছন থেকে যদি আলোচনা করি আর কি, এইটা যদি হ্যান্ডেলটা
সুন্দর করে হতো, সফটলি হতো, যেটা বললেন শুনতো সবাই, কেউ একটু শুনতো মনোযোগ দিয়ে, তাহলে তো এত প্রবলেমটা ডেভেলপ করতো না। মোবাইল ফোনে কথা বলেছে, এটাতে একেবারে সব কিছু ধ্বংস হয়ে গেলো এরকম বোধহয় মনে হয়েছে, কিন্তু এটা যে এরকম ধ্বংস হয়ে যায় নাই, কিছু বলেছে ঠিক আছে, এটা হয়তো ম্যাচিওর এজ না, সেটাও একটা বাবা মা হয়তো এটাই কনসিডার করেছেন, বাট আমার মনে হয় এখনও সবচেয়ে ইম্পর্টেন্ট হলো কথা শুনতে হবে ওর, এবং কথা শুনতে হবে ইন দ্য ওয়ে যে আমরা তোমার কথাটা শুনতে চাচ্ছি, আমরা তোমাকে হেল্প করতে চাচ্ছি, আমরা তোমার সাথে আছি, এই জিনিসটা যেন বুঝে মেয়েটা। ইট ইজ নট দ্যাট না এই জিনিসটা কিন্তু এরকম, তুমি তো কিছুই বুঝলা না, এরকম করে কিন্তু হবে না। হ্যান্ডেলটা করতে হবে সফট করে, বুঝিয়ে এবং তার কথা শুনে। আর যদি আমার মনে হয় এই ক্ষেত্রে আপনারা প্রফেশনাল হেল্প নেন, পেশাগত হেল্প নেন, এবং কোনো মনোবিদ কাউন্সিলিং যারা করে তাদের কাছে যান, তাদের দে হ্যাভ দ্য ওয়ে, তাদের তো নিজস্ব ওয়ে আছে, সেভাবে বোধহয় করলে ভালো হবে আমার মনে হয়। ধন্যবাদ আপনাকে। ঠিক আছে, অনেক অনেক ধন্যবাদ দুজনকে। আমাদের সময় একদম শেষ হয়ে গেছে আজকে, আশা করছি আগামীতে আবার দেখা হবে। সুপ্রিয় দর্শক, আমাদের সময় একদম শেষ, আজকে শেষ বেলা হয়ে গেছে, শেষ ঘন্টা বেজে গেছে। আর আগামী অনুষ্ঠানের বিষয়বস্তু হচ্ছে প্যানিক অ্যাটাক কি। আমরা প্যানিক অ্যাটাকে অনেক সময় প্যানিক অ্যাটাকের কেস আমরা শুনি, আচ্ছা প্যানিক অ্যাটাকটা নিয়ে একটু বোঝার চেষ্টা করব, এবং এই প্যানিক অ্যাটাক হলে কি কি ধরনের উপসর্গ হয়, যাদের প্যানিক অ্যাটাক হয় তারা কি কি উপসর্গ তাদের মধ্যে আমরা দেখতে পাই, সেটা নিয়ে আগামী অনুষ্ঠানে আমরা আলোচনা করব। সে পর্যন্ত সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং শুভকামনা জানিয়ে শেষ করছি। শুভরাত্রি।